বিক্রম নামের এক যুবক তার এক বন্ধু অ্যালবার্টের সঙ্গে একটি অভিযানে বের হয় এবং পথে তারা এক জলদস্যুর সম্মুখীন হয়। তারা কি পারবে তাদের চোখ এড়িয়ে পালিয়ে আসতে, নাকি আবার নতুন কোনো বিপদের সম্মুখীন হবে তারা? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সাগর ঘোষের কলমে মৃত্যুদ্বীপের সন্নিকটে। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে শুভ ও পার্থ, অন্যান্য চরিত্রে কৌশিক, রৌনক, অভিযান, পার্থ, রাজ, আরএনএম অভিষেক ও অধ্যায়। শুরু হতে চলেছে আজকের গল্প মৃত্যুদ্বীপের সন্নিকটে। কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকান থেকে নানান অজানা পুরনো বইয়ের সাথে পুরনো ডায়েরি কেনাও আমার একটা নেশা। বইয়ের সাথে সাথে প্রায় 100 কি 150 বছর আগেকার মানুষদের লেখা ডায়েরি পড়তে আমার বেশ লাগে। কত যে অজানা তথ্য জানা যায় তার হিসাব নেই। লেখালেখি করায় সেসব তথ্য আমার অনেক কাজে লাগে। বলতে লজ্জা নেই, তেমন অনেক পুরনো ডায়েরি থেকেও এখনো পর্যন্ত অনেক গল্প উপন্যাসেরই প্লট আমি পেয়েছি। সেসবের সাথে অল্প মশলা আর সাহিত্যরস মেশাতেই রীতিমতো খোলতাই হয়েছে লেখাগুলো। গত পরশু গিয়েছিলাম কলেজ স্ট্রিটে এক প্রকাশকের কাছে। নতুন একটা বই নিয়ে কিছু কথাবার্তা ছিল। কাজ বেশ তাড়াতাড়ি হয়ে গেল। প্রকাশকের অফিস থেকে বেরোতেই পুরনো বইয়ের দোকানগুলো আমাকে অমোঘ টানে টানতে শুরু করলো। একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। বেশ কয়েকটা আনকরা বই উল্টে পাল্টে দেখলাম, কিন্তু একটাও পছন্দ হলো না। সে দোকানটা ছেড়ে পাশের দোকানটায় যেতে যাব, 2-3টে বইয়ের ফাঁকে থাকা ডায়েরিটার উপর আমার চোখ পড়ল। চামড়ার মোড়কে মোড়া মাঝারি মাপের ডায়েরিটাকে হাতে তুলে নিলাম। ডায়েরিটার চামড়ার মোড়কের উপরে দেখলাম একটা সাল খোদাই করা, 1884। 140 বছরের পুরনো জিনিসটাকে দেখেই একটা আগ্রহ অনুভব করলাম। ডায়েরির হলুদ হয়ে যাওয়া মোটা প্রথম কটা পাতা উল্টালাম। দেখলাম ঝকঝকে হস্তাক্ষরে বাংলায় লেখা একটা নাম, কুমার বিক্রম বন্দ্যোপাধ্যায়। আগ্রহটা আরো কিছুটা বাড়ল। আরো কয়েকটা পাতা উল্টালাম। দেখলাম ডায়েরির প্রতিটা পাতাতে একই হস্তাক্ষরে লেখা রয়েছে থরে থরে বাক্য। কয়েকটা পাতা পড়েই বুঝলাম এটা মনের মতো জিনিস অবশেষে পেয়েছি। দোকানদারের সাথে বিশেষ দরাদরি করতে হলো না। 50 টাকায় ডায়েরিটা কিনে নিলাম। তারপরে শিয়ালদা থেকে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে সোজা বাড়ি। দুদিন ধরে ডায়েরিটার আদ্যপান্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। ডায়েরিটা কিনে যে কোনো ভুল করিনি সেটা প্রতিটা পাতা পড়ে বুঝেছি। এর আগেও অনেক পুরনো ডায়েরি পড়েছি, কিন্তু এই ডায়েরিটার মতো একটাও ছিল না। লেখক এতে লিখে গেছেন তার জীবনের টান টান শিহরণ জাগানো এক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। আদ্যপান্ত একটা, যাকে বলে রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার। পড়তে পড়তে বেশ কয়েকবার আমি কেঁপে উঠেছি। লেখনী এতটাই ভালো যে মনে হচ্ছিল কোনো সুলেখকের মস্তিষ্ক প্রসূত কোনো অসাধারণ অ্যাডভেঞ্চার উপন্যাস পড়ছি। ঠিক করেছি, ভাষার একটু রদবদল করে ডায়েরিতে ঠিক যেমনটা লেখা আছে তেমনটাই তুলে ধরবো আপনাদের কাছে। স্থান, কাল, পাত্রেরও কোনো পরিবর্তন আমি করব না। শুধু আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র সম্পর্কে কিছু কথা আপনাদের বলে রাখছি, তাতে আপনাদেরই সুবিধা হবে। আমাদের নায়কের নাম তো আগেই বলেছি, কুমার বিক্রম বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য অনুযায়ী ডায়েরিটা লেখার সময় তার বয়স ছিল 27 বছর 4 মাস। সে ছিল তৎকালীন কলকাতার বাসিন্দা। সেই সময়কার এক বড় ব্যবসায়ী পরিবারের ছেলে। আর্থিক টানাপোড়েন কখনোই সহ্য করতে হয়নি।
ছোট থেকেই সকল সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্যেই বড় হয়ে উঠেছিল। তবে ওর কখনোই এই সকল সুখ স্বাচ্ছন্দ্য অর্থ প্রাচুর্যের প্রতি টান ছিল না। সে সবসময় চাইতো একটা দুঃসাহসিক অ্যাডভেঞ্চারাস জীবন, যে জীবনে পদে পদে থাকবে বিপদ, প্রতি মুহূর্তে করতে হবে বেঁচে থাকার সংগ্রাম। সারাক্ষণ ঘরের চার দেওয়ালের বাইরের পৃথিবীটার বুকে ছুটে যেতে চাইতো তার মন, যেখানে ছাদ হবে বিশাল আকাশ আর মেঝে হবে মাটি। ওর এই ইচ্ছেটাকে আরো প্রশমিত করত নানান দুঃসাহসিক ভ্রমণ কাহিনী আর অ্যাডভেঞ্চার গল্প উপন্যাস। কিন্তু ইচ্ছে থাকলেই তো হয় না, সুযোগও দরকার। টাকার অভাব তার ছিল না, কিন্তু ও জানতো ওর বাবা কখনোই স্রেফ ঘুরে বেড়ানোর জন্য ওকে টাকা দেবেন না। সে সময় বাংলার ছেলেদের জন্য বিশ্ব ভ্রমণ, অনির্দিষ্টের উদ্দেশ্যে যাত্রা করা, এসব স্বপ্ন বই আর কিছুই ছিল না। বাড়ির লোকও ছাড়তেন না। সেজন্য আমাদের নায়কের স্বপ্নটা স্বপ্ন হয়েই রয়ে গিয়েছিল। প্রবীণরা বলেন, মনে প্রাণে কিছু চাইলে ইচ্ছে শক্তির জোরে সেই চাহিদা অনেক সময় পূরণ হয়ে যায়, তবে সেটা হয় একেবারে অকস্মাৎ। মানুষ হতভম্ব হয়ে যায়। বিক্রমের জীবনেও তেমনই একটা কাণ্ড ঘটল। এক লহমায় ওর সব কটা স্বপ্ন বাস্তবের রূপ নিল। দুঃসাহসিক একটা অভিজ্ঞতা ঝড়ের মতো এসে বদলে দিল ওর গোটা জীবন। ঘটনার আকস্মিকতায় সে যে কতটা হতভম্ব হয়েছিল সে কথা বারবার প্রকাশ পেয়েছে ওরই লেখায়। যাই হোক, আর কথা বাড়িয়ে কাজ নেই। সেই টান টান অভিজ্ঞতার কথা এবারে কুমার বিক্রম বন্দ্যোপাধ্যায়ের জবানিতেই শোনা যায়। 3 দিন আগে ফিরেছি কলকাতার বাড়িতে। এতদিন ধরে যে জীবনের খোঁজে ছিলাম, ভাগ্য অবশেষে সেই জীবন আমাকে উপহার দিয়েছে গায়ে কাঁটা দেওয়ার একটা অভিজ্ঞতা। দিনগুলোর কথা মনে পড়লে বারবার শিহরিত হয়ে উঠছি। প্রকৃতির প্রলয়ঙ্কর বর্ণ রূপ আর মৃত্যুর শীতল স্পর্শ দুই এখন আমার অতি পরিচিত। সেই অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখার জন্যই আমার আজ লিখতে বসা। ঘটনার শুরু আজ থেকে ঠিক 10 মাস আগে। প্রখ্যাত ব্রিটিশ অভিযাত্রী ডেভিড সিনক্লেয়ারের একটা ভ্রমণ কাহিনী পড়ে তখন আমার বাইরের দুনিয়াকে দেখার তুমুল ইচ্ছেটা রীতিমতো পাগলামো রূপ নিয়েছে। সারাক্ষণ মনে হয় ছুটে পালিয়ে যাই, কিন্তু পালিয়ে গেলেই তো আর হলো না, থাকবো কোথায়? তাছাড়া একটা উদ্দেশ্যও তো দরকার। এর আগেও বহু উপন্যাস, ভ্রমণ কাহিনী পড়ে আমার পাগলামোটা বেড়েছে, কিন্তু প্রতিবারই কোনো উপায় না পেয়ে আবার কমেও গিয়েছে। এবারেও হয়তো ঘটনার পুনরাবৃত্তি ঘটত যদি না হঠাৎ করে অ্যালবার্টের চিঠিটা পেতাম। অ্যালবার্ট পিটারসনের বয়স আমার থেকে 3 বছর বেশি। মন খোলা মিশুকে ছেলে। লন্ডনে ব্যারিস্টারি পড়তে গিয়ে ওর সাথে আমার আলাপ হয়েছিল। যদিও ও ছিল ডাক্তারির ছাত্র, তবু ওর সাথে আমার বন্ধুত্বটা জমে উঠেছিল, কারণ আমাদের চিন্তা ভাবনা ছিল একেবারেই একরকম। সেও ছিল আমার মতোই অ্যাডভেঞ্চার প্রেমী, কিন্তু বাড়ির চাপে বাধ্য হয়েই তাকে ডাক্তারি পড়তে হয়েছিল। ও আমাকে প্রায়ই বলতো, তুমি দেখো, একদিন আমি এই সব ছেড়ে পালিয়ে যাব, উদ্দেশ্যহীনভাবে ভেসে পড়ব বিশাল সমুদ্রের বুকে। এই ছকে বাঁধা জীবনের বেড়াজালে আমি আটকে থাকতে পারবো না। পড়াশোনা শেষ হলে অ্যালবার্ট ফিরে গিয়েছিল তার বাড়ি ম্যানচেস্টারে। এর বছর 2 পরে আমারও পড়াশোনা শেষ হলে ফিরে এলাম দেশে। তারপর থেকে কয়েকটা চিঠি ছাড়া ওর সাথে আর কথা হয়নি বহু বছর। শেষ কয়েক বছর চিঠি চালাচালিটাও বন্ধ হয়ে গিয়েছিল। আসলে আমি চিঠি পাঠালেও ওর তরফ থেকে উত্তর আসতো না। তা এত বছর পরে হঠাৎ পুরনো বন্ধুর চিঠি পেয়ে আমি তো বেশ খুশি হয়েছিলাম। চিঠিটা এখানে তুলে দিচ্ছি। প্রিয় বন্ধু বিক্রম, আশা করছি
ভগবানের অপার কৃপায় তুমি ভালোই আছো। পুরনো বন্ধুকে নিশ্চয়ই ভুলে যাওনি। আমার স্বপ্নের কথা আশা করি তোমার মনে আছে। সেই স্বপ্ন আজ অনেকটাই সার্থক হয়েছে। এখন আমি একজন নাবিক। বেশ কয়েকটা সমুদ্র যাত্রা করেছি, এবারেও একটা সমুদ্র যাত্রায় বেরোচ্ছি। তবে এবারের যাত্রার উদ্দেশ্যটা একেবারে অন্যরকম। বিশ্বের বেশ কয়েকজন নামী অভিযাত্রীরা একটা দল তৈরি করেছেন। তারা ঠিক করেছেন সমুদ্রের বুকে ভেসে পড়বেন অনির্দিষ্টের উদ্দেশ্যে। ওনারা ঠিক করেছেন প্রশান্ত মহাসাগরের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র অজানা দ্বীপগুলোর মধ্যে কয়েকটা খুঁজে বের করবেন। আমি জাহাজের ক্যাপ্টেন। বুঝতেই পারছো, এতে কতদিন সময় লাগবে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। ব্যাপারটা যে দারুণ অ্যাডভেঞ্চারাস সেটা তো বুঝতেই পারছো। ভারত থেকেও কয়েকজন ব্রিটিশ মহোদয় আমাদের সাথে এই অভিযানে যোগদান করছেন। আগামী মাসের শেষের দিকেই আমরা কলকাতা বন্দরে গিয়ে পৌঁছব। কলকাতায় আমরা কটা দিন থাকব, অভিযানের সামগ্রী মজুত করে তারপর বেরিয়ে পড়ব। তোমার স্বপ্নের কথা আমার মনে আছে। আমি চাই তুমিও আমাদের এই অভিযানে যোগ দাও। চিঠিতে কথা বলার সময় আর পাবো না। কলকাতায় পৌঁছে আমি তোমার কাছে খবর পাঠাবো, তখনই তোমার উত্তর জানিও। যদিও আমি বেশ আন্দাজ করতে পারছি এতটা জানার পরে তোমার উত্তর হ্যাঁই হবে। এটি অ্যালবার্ট পিটারসন। চিঠিটা পড়ার পরে আমি হাত পা ছুড়ে নাচতে শুরু করেছিলাম। স্বপ্ন যে এমনভাবে সত্যি হতে পারে সেটা এই চিঠিটা না পেলে জানতেই পারতাম না। অ্যালবার্টের আন্দাজ যে ঠিক সেটা বলাই বাহুল্য, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। আমি জানতাম বাবা বা দাদাদের যদি এই কথাটা বলি তাহলে তারা এক কথায় না করে দেবে, কিন্তু একটা মিথ্যের আশ্রয় আমায় নিতেই হলো। বাড়িতে বললাম, আমার কলেজের বন্ধুরা একটা পুনর্মিলন অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, আমাকে তারা খুব করে যেতে বলছে, তাই কটা দিনের জন্য একটু লন্ডনে যেতে চাই। বাবা অল্প কিন্তু কিন্তু করলেও অবশেষে রাজি হয়ে গেলেন। নির্দিষ্ট দিনে অ্যালবার্ট সংবাদ পাঠালো সে কলকাতায় এসেছে, আমি যেন তার সাথে তাড়াতাড়ি দেখা করি। সেদিন বিকেলেই চলে গেলাম তার সাথে দেখা করতে। তাকে দেখে তো আমি একেবারেই অবাক। কলেজ জীবনের অ্যালবার্টের সাথে মুখের গড়ন ছাড়া আর কোনো মিলই খুঁজে পেলাম না। লম্বা হলেও সে বেশ রোগা ছিল। দেখলাম তার দেহে বেশ মাংস লেগেছে, রীতিমতো পেশিবহুল শরীর, মুখে চাপ দাড়ি আর মোচা গোঁফের মুখে দারুণ একটা গাম্ভীর্য এনে দিচ্ছিল। অ্যালবার্টকে দেখতে ভালোই ছিল, বয়সের ভার ওকে আরও সুদর্শন করে তুলেছিল। আমাকে দেখেই অ্যালবার্ট ছুটে এসে জড়িয়ে ধরল। হেসে বললাম, বাবা, ভেস তো একেবারে বদলে গেছে দেখছি। কি আর করব বলো, শারীরিক জোর না থাকলে বিশাল সমুদ্রের বুকে টিকে থাকাই দায়। বুঝলাম। তা ডাক্তারি ছেড়ে নাবিক হলে কবে থেকে? ডাক্তারিটা করলাম কোথায় যে ছাড়বো। কলেজ শেষ করে বাড়ি ফিরে বছর দেড়েক ছিলাম। কিছু টাকা জমিয়ে একদিন বেরিয়ে পড়লাম বাড়ি ছেড়ে। সোজা চলে গেলাম একটা বন্দরে। একটা মালবাহী জাহাজে কাজও জুটিয়ে নিলাম। সেই যে একবার সমুদ্রে ভাসলাম, তারপরে আর পেছন ফিরে তাকাইনি। টানা 2 বছর সমুদ্রে ভাসলাম। কত যে দেশ দেখেছি তার কোনো ঠিক নেই। যে জাহাজে কাজ নিয়েছিলাম তার বৃদ্ধ ক্যাপ্টেন উইলিয়াম কুক খুব ভালো মানুষ ছিলেন। তিনি হাতে ধরে আমাকে জাহাজ চালাতে শিখিয়েছিলেন, আমাকে দক্ষ করে তুলেছিলেন। জানো তো, এসব বিষয়ে আমার আগ্রহ সর্বদাই তুঙ্গে। শিখতেও খুব একটা সময় লাগলো না। ওনার মৃত্যু হলে আমি ক্রু মেম্বারের কাজ ছেড়ে নাবিকের কাজ নিলাম। প্রথমে জুনিয়র ক্যাপ্টেন ছিলাম, আরও 1 বছর কাটার পরে মূল ক্যাপ্টেনের পদে নিযুক্ত হলাম। এখন নিজেরই একটা ছোটখাটো জাহাজ করেছি, সেটাতে করেই আমরা অভিযানে যাচ্ছি। বাহ, দারুণ ব্যাপার তো। যে দুঃসাহসিক জীবনের খোঁজে ছিলে অবশেষে তাহলে সেটা পেলে, কি বলো? কথাগুলো বলার সময় মুখে হাসি রাখলেও অ্যালবার্টের ওপরে একটু হিংসাই হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এই একই জীবন তো আমিও চাই। তা তুমি এখন কি করছো? আমার কপাল তো আর তোমার মতো এত ভালো নয় বন্ধু। আমি এখনো বাড়িতেই বসে আছি। যা মনে হচ্ছে এবারে বাড়ির ব্যবসাতেই ঢুকতে হবে। বলো কি? আর তোমার এক্সপ্লোরার হওয়ার স্বপ্ন? বাঙালি হয়ে ওসব স্বপ্নই ভাই, ওসব স্বপ্ন। না না, এটা খুব ভুল কথা। আমি একেবারে মেনে নিতে পারি না। ইচ্ছে থাকলে সবই হয়।
তুমি চাইলে আমার সাথেই বেরিয়ে পড়তে পারো, দুজনে একসাথে সমুদ্রের বুকে ভাসবো, কি বলো? কথাগুলো শুনে বুকের ভেতরটা একটু চিনচিন করে উঠল। মুখে কিছু না বললেও মনে মনে বললাম, তোমায় আর কেমন করে বোঝাবো সাহেব, আমাদের প্রচুর পিছু টান। আপন লোকের টান ছিন্ন করে বেরিয়ে পড়তে বেশ কষ্টই হয়। আমাকে চুপ করে থাকতে দেখে অ্যালবার্ট বলল, তা যে কারণে তোমায় চিঠি লিখলাম সেটা সম্পর্কে কিছু বলো। অভিযানটায় তুমি আমাদের সাথে যাচ্ছ তো? সে তো যাওয়ার ইচ্ছে খুবই, কিন্তু খরচটার কথাও তো ভাবতে হবে। আর আমাকে বাড়ি থেকে কোনো সাহায্যই করবে না, সে ব্যবস্থাও আমাকেই করতে হবে। আরে তুমি এসব ভাবছো কেন? আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছি, খরচের তো কোনো প্রশ্নই আসছে না। তা বললে হয় না ভাই, অভিযানে যাব একসাথে, অভিযানের রস আস্বাদন করব একসাথে, কিন্তু খরচ হবে একতরফা। না 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 না, ও আমার সহ্য হবে না। তুমি খরচ বলো তো। আরে সত্যি কোনো খরচ নেই। যে বড় বড় অভিযাত্রীরা এই অভিযান করাচ্ছেন সমগ্র খরচ তাদেরই, আমারও কোনো খরচ নেই। তুমি শুধু যাবে কিনা বলো। সবই ঠিক আছে, কিন্তু অত বড় বড় মানুষ থাকবেন, একজনও নিশ্চয়ই ভারতীয় নন, তাদের মাঝে আমাকে বেমানান দেখাবে না? দূর, বেমানান লাগার কি আছে? তোমার ইংরেজি এত ভালো, জ্ঞানও নেহাত তো কম নয়। তাছাড়া তোমার যদি তেমন মনে হয় সারাক্ষণ আমার সাথেই থাকবে, তোমার মতো একজন বন্ধু সাথে থাকলে আমারও ভালো লাগবে। আমার সাথে থাকলে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা হবে না। তা হবে না, আমাকে জাহাজ চালানো শেখাবে? তুমি চলোই না, সব শিখিয়ে দেব। সত্যি বলতে সমুদ্রের মাঝে থাকলে পরিস্থিতি তোমাকে সব শিখিয়ে দেবে। বেশ, আমি যাব। অ্যালবার্টের গলার স্বরেও আনন্দ ফুটে উঠল। সে বলল, আমি জানতাম তুমি না বলবে না। বেশ, শোনো, 1 সপ্তাহ পরেই আমরা বেরিয়ে পড়ব, তৈরি হয়ে নাও। তা কোন পথে যাব আমরা? চিঠিতে তো বলেছি আমরা যাচ্ছি প্রশান্ত মহাসাগরে। এখান থেকে বেরিয়ে বে অফ বেঙ্গল হয়ে ইস্ট চায়না সিকে বাঁয়ে রেখে ফিলিপিন সি হয়ে আমরা গিয়ে উঠব প্রশান্ত মহাসাগরে। সেখান থেকে সোজা এগিয়ে যাব দক্ষিণ আমেরিকার দিকে। পথে যেসব অজ্ঞাত দ্বীপ পড়বে সেগুলোতে নেমে অভিযাত্রীরা নানা গবেষণা করবেন। এ তো মনে হচ্ছে কয়েক বছরের অভিযান। কয়েক বছর না হলেও 1 বছর তো হবেই। তা আমাদের দলটা কতজনের? অভিযাত্রীর সংখ্যা এই 12 জনের মতো। এছাড়া জনাত্রিশের ক্রু মেম্বার থাকবে, আর আমরা 2 জন। এরপরে 2 বন্ধুতে নানান খোশ গল্প করলাম। অ্যালবার্টের কাছ থেকে ওর নানান সমুদ্র অভিযানের গল্প শুনলাম, বিভিন্ন দেশের কথাও জানলাম। সেসব শুনতে শুনতে সমুদ্রের প্রতি আমার টানটা আরও বেড়ে উঠছিল। মনে হচ্ছিল কলকাতায় বসে এই বড় বড় ঢেউ ভাঙার শব্দ পাচ্ছি, নোনা জলের গন্ধ পাচ্ছি। 1 সপ্তাহ পরে বাড়ির সকলকে বিদায় জানিয়ে সোজা চলে গেলাম বন্দরে। অ্যালবার্টের জাহাজ হোয়াইট শার্কে প্রথমবার দেখলাম। অ্যালবার্ট সেটাকে ছোট জাহাজ বললেও মোটেও ছোট ছিল না। হোয়াইট শার্কে দেখে বিশাল এক দুধ সাদা দানব বলেই মনে হচ্ছিল। যাই হোক, নির্দিষ্ট সময় আমাদের জাহাজ বেশ জোরে গোটা কয়েক হুঙ্কার দিয়ে বন্দরকে বিদায় জানিয়ে ভেসে পড়ল। অদ্ভুত এক উত্তেজনায় ভরে উঠল আমার শরীর। বুকের মধ্যে অজানা কোনো কারণে যে ঘোড়া ছুটতে শুরু করেছে সেটাও বেশ বুঝতে পারছিলাম। মনে মনে অ্যালবার্টকে শত সহস্র ধন্যবাদ জানালাম। জাহাজে আমি একাই ভারতীয় তথা বাঙালি ছিলাম, বাকি সকলেই বিদেশি। কিন্তু তাতে কোনো সমস্যা হচ্ছিল না, প্রত্যেকেই ছিলেন জ্ঞানী এবং ভদ্র। সকলের সাথেই বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। বিখ্যাত সব অভিযাত্রীদের কাছ থেকে তাদের রোমাঞ্চকর সব অভিজ্ঞতার কথা শুনতে দারুণ লাগছিল। বহু নতুন কথা জানতে পারছিলাম, দারুণ লাগছিল। সেই সাথে সীমাহীন বিশাল নীল জলরাশির মোহময় রূপ। সূর্যোদয়ের সময় সমুদ্রকে যেন শান্ত ও স্নিগ্ধ দেখাতো, তেমনি দিনের শেষে সমুদ্রের নীল রং কোনো মায়া বলে বদলে যেত আগুন রঙে। অস্তমিত সূর্যের উজ্জ্বল সোনালী প্রতিফলন আগুন রঙা সমুদ্রের বুকে আঁকত আঁকা বাঁকা সোনার তৈরি পথ। সমুদ্রের সাথেই পাল্লা দিয়ে রূপ বদলাতো আকাশ। বেলা শেষের আকাশ যে অত সুন্দর আর বৈচিত্র্যময় হয় সেই ধারণা আমার ছিল না। কিন্তু রাতে ওই সমুদ্রকে দেখলে ভয় লাগতো, বিশেষ করে অমাবস্যার রাতে। মনে হতো বিশাল একটা কালো দানবের ওপর দিয়ে যাচ্ছি আমরা, আর ঢেউ ভাঙার আওয়াজগুলো ওই দানবের নিঃশ্বাসের শব্দ। তবে পূর্ণিমার জ্যোৎস্নার সমুদ্র অদ্ভুত এক রূপ ধারণ করত, আকাশ আরও সুন্দর দেখাতো।
মেঘহীন বিশাল কালচে আকাশের বুকে মিটমিট করতে থাকা অজস্র তারা, নক্ষত্রমণ্ডলী, আর তাদের মাঝে বসে থাকা মায়াবী চাঁদ, এক কথায় অসাধারণ। অন্যদিকে অ্যালবার্ট আমাকে অল্প অল্প জাহাজ চালানোর প্রশিক্ষণও দিচ্ছিল, সমুদ্রকে চেনার নানান পদ্ধতি শেখাচ্ছিল। সব মিলিয়ে দিনগুলো যে কেমন করে চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। বারবার মনে হচ্ছিল এমনভাবেই যদি জীবন কেটে যায় তাহলে তো বেশ ভালোই হয়। যদিও সমুদ্রের সুন্দর রূপগুলো তখনও পর্যন্ত দেখলেও তার ভয়ঙ্কর রূপটা দেখা তখনও বাকি ছিল। এমনভাবেই 1 মাস কাটল। তখন আমরা ভিয়েতনামকে পাশে ফেলে দক্ষিণ চীন সাগরে ভাসছি। একদিন রাতে অ্যালবার্টকে জিজ্ঞেস করলাম, প্রশান্ত মহাসাগরে যেতে এখনো কতদিন লাগবে অ্যালবার্ট? এত তাড়াতাড়ি ধৈর্য হারালে নাকি? সবে তো যাত্রা শুরু হয়েছে। তোমাকে তো বলেছিলাম এই অভিযানে সময়ের কোনো প্রাধান্যই নেই। আরে না না, তা বলছি না, আমি শুধু জানতে চাইছি। তা ধরো এখনো দিন-12 তো লাগবেই। দক্ষিণ চীন সাগর পেরিয়ে তাইওয়ান ফেলে আমরা গিয়ে উঠব ফিলিপিন সাগরে। সেখান থেকে পূর্ব দিক বরাবর সোজা এগিয়ে যাব দক্ষিণ আমেরিকার দিকে। ধরো পথে যদি কোনো দ্বীপ না পাওয়া যায় তাহলে কি হবে? সেটা সম্ভব নয় বন্ধু, ওটা প্রশান্ত মহাসাগর। দ্বীপের দেখা ঠিক পাওয়া যাবে। আর একান্তই যদি আমাদের যাত্রাপথে কোনো দ্বীপ না পাওয়া যায় তাহলে দক্ষিণ আমেরিকা থেকে আবার রসদ সংগ্রহ করে আমরা আবার ভেসে পড়ব সমুদ্রে। তখন কোন দিকে যাব? আপাতত ঠিক করা আছে সেখান থেকে অস্ট্রেলিয়ার দিকে যাওয়া হবে। তবে আমার মনে হয় না তার কোনো দরকার পড়বে। আমাদের যাত্রাপথেই অনেকগুলো দ্বীপ পাওয়া যাবে, এ আমার স্থির বিশ্বাস। যাই হোক, ছাড়ো এসব, যা হবে পরে দেখা যাবে। তা তুমি এখন বলো তো, এই সমুদ্র যাত্রা তোমার কেমন লাগছে? অসাধারণ। তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা সত্যিই আমার জানা নেই ভাই। আরে ধন্যবাদ জানানোর কোনো প্রশ্নই উঠছে না। আমি যে তোমার বন্ধু, আর বন্ধুত্বে ধন্যবাদ চলে না। কি বলবো বুঝতে পারলাম না। এই সময় জাহাজের জুনিয়র ক্যাপ্টেন রবার্ট ব্রিফিল্ড এসে বললেন, ক্যাপ্টেন, পূর্ব আকাশে ঘন কালো মেঘ জমেছে, সম্ভবত ঝড় আসছে। এখন ঝড়? কিন্তু এই সময় তো সচরাচর ঝড় হওয়ার কথা নয় এদিকে। যাই হোক, আপনি যান, সকল ক্রু মেম্বার আর যাত্রীদের সাবধান করে দিন। রবার্ট চলে গেলেন। অ্যালবার্ট বেশ চিন্তিত স্বরেই বলল, সাবধানে থাকতে হবে। এই সাগরে চট করে ঝড় হয় না, কিন্তু হলে সেটা মারাত্মক হয়। আমার এক চেনা ক্যাপ্টেন আছেন, তিনি একবার এই দক্ষিণ চীন সাগরের ঝড়ে পড়েছিলেন, জাহাজ ডুবি হয়েছিল। ক্যাপ্টেন আর কয়েকজন যাত্রী ভাগ্যে জোরে বেঁচে গিয়েছিলেন সেবারে। তবে আমি কখনো এই সাগরে ঝড়ের মুখে পড়িনি, তাই সঠিক স্বরূপটা জানি না। তবে মনে হচ্ছে রাতটা খুব একটা ভালো যাবে না। সাবধানে থেকো, বুঝলে? অ্যালবার্টের কথাগুলো শুনে আমার মনে কু ডাকতে শুরু করলো। সেদিন রাতেই প্রথমবার সমুদ্রের উগ্র রূপের কিছুটা প্রত্যক্ষ করলাম। জুনিয়র ক্যাপ্টেন বার্তা দিয়ে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছিল। ঘন কালো মেঘরাশি ধীরে ধীরে গোটা আকাশ গিলে ফেলেছিল। ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল, কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছিল না। ভেবেছিলাম তেমন কিছু হবে না। আমার ভুলটা ভাঙলো গভীর রাতে। ঘুমটা ভাঙলো প্রচণ্ড এক ধাক্কায়। বিছানা থেকে প্রায় ছিটকে গিয়ে পড়লাম। উঠে দাঁড়াতে না দাঁড়াতেই আরও একটা জোরালো ধাক্কায় আবার উল্টে পড়লাম। মাথায় অল্প চোটও পেলাম। যা হোক করে উঠে কেবিনের দরজা খুললাম। সাথে সাথে ঢেউ ভাঙার প্রচণ্ড গর্জন আর ঠান্ডা দমকা হাওয়ার গোলা এসে ধাক্কা দিল আমার। বুঝতে সমস্যা হলো না, অ্যালবার্ট যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। ঝড় উঠেছে, সেই সাথে পাল্লা দিয়ে সমুদ্র উত্তাল হয়েছে। এমন অবস্থায় কেবিনের দরজা এঁটে বসে থাকা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়, কারণ কোনোভাবে যদি জাহাজ উল্টায় তাহলে জলে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর ফুরসতটুকু পাওয়া যাবে না। বাইরে যেতে তাণ্ডবের সম্পূর্ণ রূপটা বুঝতে পারলাম। জাহাজের আলোয় নিরেট অন্ধকারের মধ্যে যেটুকু দেখা যাচ্ছিল তাতে দেখলাম প্রায় পাহাড় সমান এক একটা ঢেউ এসে ধাক্কা দিচ্ছে আমাদের জাহাজে। বিশাল জাহাজটা তাতেই বারবার কেঁপে উঠছে। কিছুক্ষণের জন্য মনে হলো এই বিশাল কালো দৈত্যের ধাক্কায় খড়কুটোর মতো ভেসে যাবে সেটা। বুকটা পলকের জন্য ফাঁকা হয়ে গিয়েছিল। জাহাজের অন্যান্য যাত্রীরাও তাদের কেবিন থেকে বেরিয়ে এসেছিলেন। তারা সকলে অভিজ্ঞ অভিযাত্রী। সমুদ্রযাত্রার অভিজ্ঞতা তাদের সকলেরই আছে। পরিস্থিতি যে একেবারেই ভালো নয় সেটা ওনাদের চোখ মুখের ভাব দেখেই বুঝতে পারছিলাম।
কিন্তু তাদের কারো মুখে বা ভাবে কথায় সেই ভয়ের ছাপ পেলাম না। যাই হোক করে গেলাম ক্যাপ্টেনের ঘরে। দেখলাম অ্যালবার্ট শক্ত হাতে স্টিয়ারিং ধরে আছে। হাওয়া আর ঢেউ ভাঙার তীব্র গর্জনে ঠিক করে কিছু শোনা যাচ্ছিল না। গলার স্বর উঁচিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কি বুঝছো অ্যালবার্ট? ঝড়ের দাপট অনেক বেশি, জাহাজ সামলাতে একটু সমস্যাই হচ্ছে, তবে তবে মনে হচ্ছে সামলে দেওয়া যাবে। বাকিরা সকলে ঠিক আছেন তো? হ্যাঁ, তা আছেন। ঠিক এই সময় সামনের দিকে আমার চোখ গেল। দৃশ্য দেখে আমি কেমন যেন অসাড় হলাম। দেখলাম বিশাল পর্বত সমান একটা ঢেউ ধেয়ে আসছে আমাদেরই দিকে। অ্যালবার্ট চিৎকার করে বলে উঠল, সাবধান! আমি হাতের সামনে যা পেলাম সেটা চেপে ধরেই মাথা নিচু করে নিলাম। ঢেউটা সপাটে এসে ধাক্কা দিল আমাদের জাহাজের গায়ে। ভেবেছিলাম ওই বিশাল ঢেউয়ের ধাক্কা হোয়াইট শার্ক সহ্য করতে পারবে না। মুহূর্তের জন্য মনে হলো প্রাণ নিয়ে ফেরা আর হয়তো সম্ভব নয়, কারণ জাহাজ ভাঙলে গিয়ে পড়তে হবে ওই উত্তাল জলরাশির বুকে। বিশিষ্ট জার্মান অভিযাত্রী ম্যানুয়েল হামেলসের কাছে সেদিন দুপুরের দিকে শুনেছিলাম সমুদ্রের যে জায়গায় আমরা আছি সেখানে হাঙরদের খুব উপদ্রব। উত্তাল জলরাশির ধাক্কা সহ্য করেও যদি প্রাণটা টিকে যায় তাহলেও হাঙরের পেটে যাওয়া নিশ্চিত। তবে আমাদের জাহাজ কিন্তু উল্টালো না। অ্যালবার্ট যে রীতিমতো দক্ষ নাবিক সেটা বেশ বুঝলাম। দেখলাম বিশাল বিশাল ঢেউ দেখেও ও একেবারে ধীর স্থির হয়ে শক্ত হাতে ধরে আছে স্টিয়ারিং। যাই হোক, এমনভাবেই কয়েক ঘন্টা কাটলো। বৃষ্টি চললেও ভোর রাতের দিকে অবশেষে ঝড়টা থামলো। হাওয়ার দাপট কমার সাথে সাথে সমুদ্রও অনেক শান্ত হলো। অ্যালবার্ট চেঁচিয়ে বলে উঠল, ঝড় থেমেছে, আর কোনো চিন্তা নেই। পূব আকাশের দিকে তাকিয়ে দেখলাম সেখানে অল্প মেঘের আস্তরণ থাকলেও সূর্যোদয়ের লালচে আভা বেশ বোঝা যাচ্ছে। আমরা সকলেই একটা স্বস্তির দম ফেললাম। বেলা বাড়লে আকাশে একেবারে মেঘমুক্ত হয়ে এলো। দেখা গেল ঝড়ের ধাক্কায় আমাদের জাহাজের খুবই সামান্য কিছু ক্ষতি হয়েছে। অ্যালবার্ট বলল, ঝড়টা যেমন জোরালো ছিল তেমন ক্ষতি কিন্তু হয়নি। আমাদের কপাল সত্যি ভালো বলতে হবে। আরও একটা ব্যাপার হয়েছে, ঝড়ের ধাক্কায় আমরা অনেকটা পথ কম সময়ই পেরিয়ে এসেছি। মনে হচ্ছে আর দিন 7 মধ্যেই প্রশান্ত মহাসাগরে গিয়ে পৌঁছাবো। তাহলে অবশেষে আমাদের লাভই হয়েছে, কি বলো? সে আর বলতে, এই রকম তুমুল ঝড় বৃষ্টির মধ্যে পথ হারাইনি, উপরন্তু এতটা পথ এগিয়ে এসেছি। এমনটা সচরাচর হয় না। মনে হচ্ছে আমাদের অভিযানও সফল হবে। কিন্তু ভাগ্যের চাকা কখন কেমন ভাবে ঘুরবে তা আগে থেকে জানা মানুষের সাধ্যের বাইরে। সকল অনুমানকে নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে সে। আমাদের সাথেও ঠিক তেমনটাই ঘটল। অ্যালবার্টের অনুমান ভুল ছিল না। দিন 7 মধ্যেই আমরা তাইওয়ানের কাছে পৌঁছে গেলাম। সেখানে দিন 2 থাকলাম। জাহাজের সারাই আর কিছু খাবার দাবারও মজুত করে নেওয়া হলো। তারপর আবার আমরা ভেসে পড়লাম সমুদ্রের বুকে। আরও দিন 5 কাটল। আমাদের জাহাজ উত্তরে তাইওয়ান আর দক্ষিণে ফিলিপিন্স দ্বীপপুঞ্জকে পেরিয়ে গিয়ে পড়ল ফিলিপিন সাগর হয়ে উত্তর প্রশান্ত মহাসাগরে। স্প্যানিশ পর্যটক ফার্নান্ডো গ্যারাভিটোর বয়স ছিল অ্যালবার্টোর মতোই। মানুষটাও ছিল ভীষণ মিশুকে কোছে। ফলত তার সাথে আমার বেশ ভালোই বন্ধুত্ব হয়েছিল। একদিন তার সাথে জাহাজের ডেকে বসে কথা বলছি, হঠাৎ কথায় কথায় জলদস্যুর কথা উঠল। গ্যারাভিটো বলল, আমি শুনেছি এদিককার সমুদ্রে জলদস্যুদের উৎপাত নাকি খুব বেশি। তা তুমি তো এমন অনেক অভিযানই করেছ, জলদস্যুদের কখনো সামনে থেকে দেখেছো? শুধু দেখেছি তাই নয়, তাদের সাথে রীতিমতো লড়াই করেছি। তাই নাকি? তা একটু শোনাও সেই অভিজ্ঞতার কথা। বেশ, বলছি শোনো। তা কোন অভিজ্ঞতার কথা শোনানো হচ্ছে এখানে? গ্যারাভিটো একবার জলদস্যুদের পাল্লায় পড়েছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধও করেছে, সেই অভিজ্ঞতার কথাই শোনাচ্ছিল। অ্যালবার্টো আমাদের সাথে বসে পড়ল, বলল, আরে বাস, দারুণ ব্যাপার তো। পর্যটক ফার্নান্ডো গ্যারাভিটোর সাহসের কথা তো বিশ্বব্যাপী জনপ্রিয়। তার মুখ থেকে তারই এমন একটা দুঃসাহসী অভিজ্ঞতা শোনার সুযোগ ছাড়া উচিত হবে না। আমিও বসলাম। গ্যারাভিটো শুরু করলো, সেই অভিজ্ঞতার কথা আমার কোনো বইতেই আমি লিখিনি। তার প্রধান কারণটা হচ্ছে ঘটনাটা যে সত্যি সেটা কেউ চট করে বিশ্বাস করতে চাইবে না। একেবারে গল্প উপন্যাসের মতোই আচমকা হয়েছিল ব্যাপারটা। ঘটনাটা বছর 2 আগে। সেবারে একটা খোঁজ কার্যে যাচ্ছিলাম আফ্রিকায়।
মোম্বাসা থেকে তখন কিছুটা দূরে আছে আমাদের জাহাজ। রাতের সময় ছিল, তবে পরিষ্কার আকাশ থাকায় চাঁদের আলোয় মোটামুটি দেখা যাচ্ছিল। রাতে আমার কখনোই তাড়াতাড়ি ঘুম আসে না, সেই দিনও তাই জাহাজে ডেকে বসে পাইপ টানছিলাম আর সমুদ্রের অসাধারণ শোভা উপভোগ করছিলাম। জাহাজের অন্যরা তখন গভীর ঘুমে, একমাত্র ক্যাপ্টেন আর ওয়াচার জেগেছিলেন। হঠাৎ একটা তীব্র বাঁশির শব্দ কানে এলো, তারপরেই একটা চিৎকার, সাবধান, জলদস্যুদের জাহাজ! তড়িঘড়ি চোখ ঘোরালাম অন্যদিকে। তখন কিছুটা দূরে কালো রঙের কিছু একটা আমার চোখে পড়ল। কিছুক্ষণ সেদিকে চেয়ে থাকতেই দেখলাম সেটা আসলে একটা জাহাজ, আর সেটা আমাদের দিকেই আসছে। সমুদ্র এই সকল জলদস্যুদের মুখস্থ, এদের হাত থেকে পালিয়ে বাঁচা এক কথায় অসম্ভব। বাঁচতে হলে একমাত্র উপায় যুদ্ধ। জলদস্যুদের কথা মাথায় রেখেই আমাদের জাহাজেও বেশ কিছু সৈনিক আর গোলা বারুদ রাখা ছিল। জাহাজের সকলেই অস্ত্র বাগিয়ে প্রস্তুত হলাম সম্মুখ সমরের জন্য। অল্প সময়ের মধ্যেই জলদস্যুদের জাহাজটা আমাদের একেবারে কাছে চলে এলো। স্পষ্ট দেখলাম তাদের জাহাজের ঠিক সামনে কালো রঙের বিশাল একটা পতাকা উঠছে। সেই পতাকার মাঝখানে আঁকা একটা কঙ্কালের মুখ। জলদস্যুদের জাহাজ থেকে একবার আত্মসমর্পণ করার হুকুম এলো, কিন্তু সে কথা তো আর মেনে নেওয়া যায় না। আমাদের জাহাজের ক্যাপ্টেন দৃঢ় স্বরে জানিয়ে দিলেন, যুদ্ধে জীবন দিতে রাজি আছি, কিন্তু দস্যুদের কাছে হার মেনে নেব না, কিছুতেই না। যথারীতি আমরাও তার কথায় সম্মতি জানালাম। উল্টো দিক থেকে একেবারে রীতিমতো হুমকি এলো, আমরা তাও পিছু পা হলাম না। এরপরে যা হওয়ার তাই হলো। জলদস্যুদের বিশাল জাহাজটা আমাদের জাহাজের একেবারে কাছে চলে এলো। হুড়মুড় করে তরোয়ালধারী জলদস্যুর দল উঠে এলো আমাদের জাহাজে। বলা বাহুল্য, আমাদের থেকেও ওদের লোক সংখ্যা অনেক বেশি ছিল। আমাদের মধ্যে শুরু হলো তুমুল যুদ্ধ। ওদের কাছে ছুরি তলোয়ার থাকলেও বন্দুক ছিল না। আমাদের জন্য সেটাই ছিল বাঁচোয়া। আমরা সংখ্যায় কম হলেও বন্দুকের আশীর্বাদে আমরা তাদের উপরে ক্রমশই ভারী হয়ে পড়লাম। কিন্তু যতই মারি দেখি জলদস্যুর সংখ্যা ততই বাড়ছে। তারা সবাই লাফিয়ে পড়ছে আমাদের জাহাজে। ক্যাপ্টেন চিৎকার করে বললেন, কামান দাগো! সাথে সাথে পরপর বেশ কয়েকটা তীব্র গর্জনে কানে প্রায় তালা লেগে গেল। যুদ্ধে তখন আমাদের জয় প্রায় নিশ্চিত। অবশেষে আমরা জলদস্যু দলের নেতাকে পাকড়াও করলাম। যুদ্ধে জয়লাভের জন্য যেটুকু বাকি ছিল সেটুকুও মিটে গেল। জলদস্যুদের জাহাজটা আমাদের তোপের আঘাতে প্রায় ভেঙে পড়েছে। নেতাকে ধরা পড়তে দেখে অন্যান্য জলদস্যুরা ছত্রভঙ্গ হয়ে গেল। তারা পড়ি কি মরি করে পালাতে শুরু করলো। ক্যাপ্টেন চেঁচিয়ে বললেন, একটাকেও প্রাণে বাঁচিয়ে রাখা যাবে না, একটাকেও না। যেজন পালাতে পারলো বেঁচে গেল, তবে বেশিরভাগই মারা পড়লো আমাদের বন্দুকের গুলিতে। নেতাকে কিন্তু আমরা প্রাণে মারলাম না, তাকে আমাদের সাথেই পিচমড়া করে বেঁধে নিয়ে যাওয়া হলো মোম্বাসা বন্দরে। সেখানে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো। পরে জেনেছিলাম জলদস্যুদের ওই দলটাকে প্রায় সকল দেশের সরকারই খুঁজছিল, কিন্তু তাদেরকে ধরা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আমাদের কাছে ধরা পড়ার আগে তারা নাকি প্রায় 200টার বেশি জাহাজ লুট করেছিল। সেগুলোর মধ্যে যাত্রীবাহী আর মালবাহী দু প্রকারের জাহাজই ছিল। সবটা শুনে তো আমি একেবারেই অবাক। সত্যি বলতে আমারও মনে হচ্ছিল গ্যারাভিটো কোনো গল্প বা উপন্যাসের একটা অধ্যায় তুলে নিজের মতো করে বলল। কিন্তু অত বড় একজন পর্যটক তো আর মিথ্যে কথা বলবে না। অ্যালবার্ট বলল, তা সেই জলদস্যু নেতার নামটা কি ছিল? না মানে আমিও ওদিককার বেশ কিছু ডেঞ্জারাস দস্যুর নাম শুনেছি, তাই জানতে চাইছি। অ্যাক্রয় ডাচম্যানের নাম শুনেছ তুমি? দেখলাম অ্যালবার্টের চোখ দুটো গোল গোল হয়ে গেল, মুখে তীব্র বিস্ময়ের ছাপ। বিস্মিত স্বরে সে বলল, কি বলছো? অ্যাক্রয়েড ডাচম্যান? তার নাম কে শোনেনি? রেড সি আর আরব সাগরের সর্বত্র তার আধিপত্য ছিল। তার ভয়ে ওই পথে জাহাজ চলাচলই প্রায় বন্ধ হতে বসেছিল। শুনেছিলাম বটে অ্যাক্রয়েড ডাচম্যান ধরা পড়েছে কোনো এক নৌবহরের কাছে। সেটা তোমরাই ছিলে সেটা জানতাম না। গ্যারাভিটো আর কিছু বলল না, শুধু একটা গর্বিত বিজয়ীর হাসি হাসল। আমি বললাম, সত্যি দুঃসাহসিক একটা অভিজ্ঞতা বটে। কথাটা তখন বলেছিলাম ঠিকই, কিন্তু সেই দুঃসাহসিক অভিজ্ঞতার মুখোমুখি যে আমিও খুব তাড়াতাড়ি পড়তে চলেছি সেটা বুঝিনি। ঠিক 2 দিন পরের ঘটনা। বেশ মনে আছে, সেদিন রাতটা ছিল পূর্ণিমার।
মায়াবী জ্যোৎস্নায় প্লাবিত হয়েছিল চতুর্দিক। ঢেউগুলোর মাথা চাঁদের আলোয় চিকচিক করছিল। অদূরে মাঝে মধ্যেই কয়েকটা শুশুকের দল লাফিয়ে উঠছিল। সে দৃশ্য বলে বর্ণনা করা সত্যিই আমার পক্ষে দুঃসাধ্য। রাত তখন বড় জোর 8টা হবে, কিন্তু কুলহীন সমুদ্রের মাঝে দিনের আলো ফুরলেই গভীর রাত উপস্থিত হয়। ঘুম ভেঙে জেগে উঠে বিশাল কালো দানব। হঠাৎ করেই মনে হলো দিগন্তের কাছে শুশুকদের দলের পেছনে একটা কালো বিন্দু জেগে উঠল। কেন জানি না বুকের মধ্যেটা ছ্যাদ করে উঠল। অ্যালবার্ট জাহাজের ভেতরে অন্যান্যদের সাথে গল্প করছিল। জাহাজ চালাচ্ছিলাম জুনিয়র ক্যাপ্টেন। সোজা চলে গেলাম তার কাছে। একটা বাইনোকুলার নিয়ে আবার ফিরে এলাম ডেকে। চোখে বাইনোকুলার লাগিয়ে বিন্দুটার দিকে দেখলাম। স্পষ্ট দেখলাম ওটা একটা জাহাজ, সেটা আমাদের দিকে এগিয়ে আসছে। তবে সেটা কোনো সাধারণ জাহাজ নাকি জলদস্যুর জাহাজ সেটা বুঝতে পারলাম না। জাহাজের ভেতরে গিয়ে অ্যালবার্টকে ডেকে বললাম, একটু ডেকে এসো তো। কেন? আরে এসোই না, একটা জিনিস দেখানোর আছে। আচ্ছা চলো। ডেকে ফিরে এসে অ্যালবার্টের হাতে বাইনোকুলারটা দিয়ে বিন্দুটার দিকে ইঙ্গিত করলাম। ও কিছুক্ষণ ভালো করে দেখল, তারপর ধীরে ধীরে বাইনোকুলারটা চোখ থেকে নামিয়ে আমার দিকে তাকালো। চাঁদের আলোতেই দেখলাম ওর দু চোখে বিস্ময় আর একটা চাপা চিন্তা। কি হল অ্যালবার্ট? ওটা সাধারণ জাহাজ তো? না, ওই জাহাজ জলদস্যুদের। আমার মেরুদণ্ড বেয়ে যেন শীতল হিল হিলে একটা সাপ চলে গেল। বললাম, তাহলে এবারে কি হবে? অ্যালবার্টের চোখে মুখে আর গলার স্বরে এবারে দারুণ দৃঢ়তা ফুটে উঠল। ও বলল, যা হওয়ার তাই হবে। ওরা যদি আমাদের কাছে আসে তাহলে আর ফিরবে না। এই সমুদ্রের বুকেই ওদের সলিল সমাধি হবে। তুমি চিন্তা করো না, আমাদের কাছে গোলা বারুদ অস্ত্র কিছু কম নেই। একটাকেও বাঁচতে দেব না। এখন চলো ভেতরে, সকলকে জানাতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। আমরা জাহাজের ভিতরে চলে গেলাম। অ্যালবার্ট সকলের উদ্দেশ্যে বলল, বন্ধুরা, কিছুটা দূরেই একটা জলদস্যুর জাহাজ উদয় হয়েছে। যতদূর মনে হলো সেটা আমাদের দিকেই আসছে। আপনারা কি বলেন, আমরা পালাবো নাকি যুদ্ধ করব? আমরাও যুদ্ধ করব। আপনাদের কাছ থেকে এই উত্তরই আশা করেছিলাম। চিন্তার কিছু নেই, আপনারা জানেন আমরাও সশস্ত্র। আমাদের শেষটুকু দিয়েই আমরা যুদ্ধ করব। একটা দস্যুকেও ছাড়বো না। সকলে আবার সমস্বরে সম্মতি জানালো। এরপরেই সকলে একটা করে বন্দুক তুলে নিলাম। কামান গোলায় গোলা বারুদ ভরে প্রস্তুত করা হলো। জাহাজের মধ্যে হঠাৎই দারুণ নিস্তব্ধতা নেমে এলো। সকলের চোখে মুখেই তীব্র উত্তেজনার ছাপ। বাইনোকুলারে দেখা গেল সেই জাহাজ তখন অনেক কাছে চলে এসেছে। জাহাজটার বিশাল বিশাল পালে সাদা রঙে আঁকা এক চোখা কঙ্কালের মুখ স্পষ্ট। গ্যারাভিটো বলল, নিশ্চয়ই, বলতে হবে না, ওদের লোক সংখ্যা আমাদের থেকে বেশিই হবে। বন্দুক থাকলেও গায়ের জোরে পেরে ওঠা কঠিনই হবে। আমাদের বুদ্ধি করে যুদ্ধ করতে হবে। আমরা আগে আক্রমণ করব না, আমাদের আক্রমণ করতে হবে একেবারেই অকস্মাৎ, যাতে ওরা কিছু বুঝে ওঠার সময় না পায়। সকলেই সম্মতি জানালেন। আমার মন কিন্তু একেবারেই সায় দিচ্ছিল না। বারবার মনে হচ্ছিল পালানোই শ্রেয় ছিল, কিন্তু সকলের বিরুদ্ধে গিয়ে এই কথা বললে আমাকে সকলেই ভীতু বলতো। তাই চুপ করেই রইলাম। তখনও বুঝিনি আমার ষষ্ঠেন্দ্রীয় আগত চরম দুঃসময়ের আভাস পেয়ে সাবধান করছিল। যাই হোক, মিনিট 20 মধ্যেই বিশাল জাহাজটা আমাদের জাহাজের সামনে একেবারে চলে এলো। জাহাজের মধ্যে আমরা সকলেই বন্দুক হাতে প্রস্তুত। ঢেউয়ের শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই। আত্মসমর্পণ করো, নইলে কিন্তু কেউ প্রাণে বাঁচবে না। হঠাৎ একটা হুমকি ভেসে এলো দস্যুদের জাহাজ থেকে। গ্যারাভিটো বলল, আর একবার কি দুবার ওরা হুমকি দেবে, তারপরেই কিন্তু আক্রমণ করবে। তার আগে আমরাই কামান ছুড়ব। গ্যারাভিটোর কথা মতো মিনিট 2 পরে আরো একবার আত্মসমর্পণের হুমকি এলো। কিন্তু সেই হুমকি রেশ কাটার আগেই আমাদের জাহাজের কামানগুলোর মধ্য থেকে কয়েকটা পড়ছে উঠল। এবারে আরেকটা কাণ্ড ঘটল। আমাদের একেবারে অবাক করে দিয়ে উল্টো দিক থেকেও কামান ছিল। এদের কামানগুলো কিন্তু আগে দেখা যায়, সম্ভবত লোকানো ছিল। প্রথম কিছুক্ষণ দুই জাহাজের মধ্যে কামানের যুদ্ধ চলল। এরপরে হঠাৎই জুনিয়র ক্যাপ্টেনের আর্তনাদ ভেসে এলো। সেই সাথে ডেকের উপরে অনেকগুলো পায়ের শব্দও পেলাম। বুঝতে সমস্যা হলো না, দস্যুরা আমাদের জাহাজে উঠতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দস্যুদের দল ঢুকে এলো জাহাজের মধ্যে। কোনো সময় নষ্ট না করে আমরা গুলি চালাতে শুরু করলাম।
আচমকা আক্রমণে প্রথমে কয়েকজন দস্যু মরল বটে, তবে তাতে বিশেষ কোনো সুবিধে হলো না। পিঁপড়ের ঝাঁকের মতো দস্যু দল এসেই চলল। অগত্যা বন্দুক চালানোর সাথে সাথে ঘুষি লাঠিও চালাতে হচ্ছিল। আমরা সকলেই বীর বিক্রমে যুদ্ধ করে চললাম, কিন্তু অত বড় দস্যু দলের সামনে খুব বেশি দেখলাম না। আমাদের মধ্যে কয়েকজনের মুন্ড দেহ থেকে আলাদা হলো, কেউ আবার গুলিবিদ্ধ হলো। তবু আমরা যুদ্ধ থামালাম না। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝলাম ওই যুদ্ধে যেটা ভ্রান্ত স্বপ্ন বই আর কিছুই নয়। আমাদের বেশিরভাগই তখন মারা পড়েছে, আমিও ক্ষত বিক্ষত। মৃত্যুদের সামনেই অপেক্ষা করছে সেটা বুঝতে পারছিলাম। অ্যালবার্টের অবস্থাও ততই বচন। হঠাৎ দেখলাম এক বিকট দর্শন জলদস্যু একটা তলোয়ার উঁচিয়ে এগিয়ে যাচ্ছে অ্যালবার্টের পেছনে। কোনো সময় নষ্ট না করে বন্দুক চালালাম। জলদস্যু তার মাথা ফুটো হয়ে গেল। আর ঠিক সেই সময় পেছন থেকে মাথায় প্রচন্ড একটা আঘাত পেয়ে মুখ গুজে পড়লাম সামনে। হাত দিয়ে দেখলাম রক্ত বেরোচ্ছে, চোখের দৃষ্টিও ধোঁয়াশা হয়ে আসছিল। যা হোক করে পেছনে ফিরে দেখলাম একজন জলদস্যু হাতে একটা মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। আর চেয়ে থাকতে পারলাম না, দৃষ্টি সম্পূর্ণ ঝাপসা হয়ে এলো। অবশেষে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরলে ধীরে ধীরে চোখ খুললাম। দেখলাম দিনের আলো ফুটে গেছে। উঠে বসতে গেলাম কিন্তু পারলাম না। বুঝলাম দড়ি দিয়ে চেপে বাঁধা আছি, উঠে বসা সম্ভব নয়। মাথার পেছনের ব্যথাটা অনুভব করলাম। মুহূর্তের মধ্যে সব মনে পড়ে গেল। ধীরে ধীরে এদিক ওদিক মুখ ঘুরিয়ে দেখলাম আমি আর আমাদের হোয়াইট শার্কে নেই। বুঝতে কোনো সমস্যা হলো না, যে জাহাজটায় আছি সেটা গত রাতে দেখা সেই জলদস্যুদের জাহাজ। কিছু দূরে দেখলাম আমাদের জাহাজের কয়েকজন ক্রু মেম্বার আর অ্যালবার্ট আমার মতোই বাধা অবস্থায় পড়ে আছে। বাকিদের কাউকে দেখলাম না। হঠাৎ একটা খ্যাকখ্যাকে গলার স্বর কানে এলো। ক্যাপ্টেন, ওই তো শেষ জনেরও জান এসেছে। তুলে বসাও ওটাকে। দুই বিদঘুটে দর্শন জলদস্যু এসে আমাকে টেনে তুলে বসালো। মুখে পরপর কয়েকবার জলের ঝাপটা দিল। আমি ধীরে ধীরে বললাম, একটু একটু জল, একটু জল খাবো। এই কে আছিস? ওটাকে একটু জল গিলা। আমাকে ওরা জল খাওয়ালো। এবারে গম্ভীর গলার স্বরের অধিকারীকে দেখতে পেলাম। কোনো মানুষ যে এত লম্বা আর বিভৎস দর্শন হতে পারে সে ধারণা আমার ছিল না। প্রায় 7 ফুট লম্বা, তেমনি চওড়া। লোকটার পরনে একটা ময়লা কালো ওভারকোট, মাথায় কালো কাপড় বাঁধা, তবুও তার বাদামি রঙের উস্কো খুস্কো লম্বা চুল দেখা যাচ্ছিল। লোকটার ডান চোখে দেখলাম একটা কালো পট্টি লাগানো। সম্ভবত কোনো যুদ্ধেই সেই চোখটা খইয়েছে। বুঝলাম এটাই দস্যুদের নেতা। একটু খড়িয়ে হেঁটে সে সোজা এসে দাঁড়ালো আমার সামনে। চিবিয়ে চিবিয়ে বলল, এই এই আমাদের কজনকে মেরেছে রে? 10 জনকে মেরেছে ক্যাপ্টেন, 10 জনকে। দস্যু নেতা আমার দিকে তাকালো। ওর মুখে একটা নিষ্ঠুর হাসি খেলে গেল। শক্ত বুটের মাথা দিয়ে একটা মোক্ষম গোঁত্তা দিল আমার পেটে। তারপর একই রকম চিবিয়ে চিবিয়ে বলল, বেশ, সব হিসেব নেওয়া হবে। এখন এটাকেও বাকিগুলোর কাছে ফেলে দে। দুজন আমাকে প্রায় চ্যাংদোলা করে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিল অ্যালবার্টের পাশে। মাথার ক্ষতটা গিয়ে ধাক্কা খেলো জাহাজের কাঠে। আহ আহ যন্ত্রণায় কুকিয়ে উঠলাম। ক্ষতস্থান থেকে আবার রক্ত বেরিয়ে এলো। যন্ত্রণাটা সহ্য করে তাকালাম অ্যালবার্টের দিকে। দেখলাম তার চোখ মুখের নানান জায়গা থেকে রক্ত গড়িয়ে নেমে জমাট বেঁধে গেছে। জিজ্ঞেস করলাম, এসব কি করে হলো অ্যালবার্ট? আমাদের জাহাজটা কোথায়? ওরাই বা আমাদের মেরে না ফেলে এখানে নিয়ে এসেছে কেন? বাকিরা কোথায়? এরা বাকিদের মেরে ফেলেছে। গত রাতে যুদ্ধের পরে আমাদের সর্বস্ব লুট করে তারপর আমাদের জাহাজে আগুন ধরিয়ে দেয়। যে কজন বেঁচে ছিলাম তাদের মধ্যে থেকে শক্তপোক্ত জোয়ানদের বন্দি করে এনেছে দাস করে রাখার জন্য। গ্যারাবিটো কি? না, ও বেঁচে ছিল। আমাদের মতোই ওকেও বন্দি করে আনা হয়েছিল। তোমার জ্ঞান ফেরার ঘণ্টাখানেক আগের ঘটনা। এই তুমি এখন যেখানে বসে আছো, গ্যারাভিটো সেখানেই বসেছিল। হঠাৎ দেখি সে কোনোভাবে তার হাতের বাঁধন আলগা করে ফেললো। তারপরে একেবারে আচমকাই আক্রমণ করলো একটা জলদস্যুর ওপরে।
দস্যুটার হাতে যে ছুরিটা ছিল সেটা ছিনিয়ে নিয়ে গুজে দিল তার পেটে। গ্যারাভিটো জানতো সে বাঁচবে না, তবুও সে কাজটা করেছিল। এরপরে যা হওয়ার তাই হলো। দস্যুরা ঘিরে ফেললো ওকে, তারপরে প্রায় টুকরো টুকরো করে দিল ওর দেহটাকে। ওইখানে যে রক্ত পড়ে আছে ওটা ওটা গ্যারাভিটোরই। এরপরে গ্যারাভিটোর ছিন্ন ভিন্ন দেহটা ফেলে দিল সমুদ্রে। এতক্ষণে সেসব হাঙরের খাদ্যে পরিণত হয়েছে। আমরাও যদি প্রতিবাদের বিন্দুমাত্র চেষ্টা করি তাহলে একই দশা আমাদেরও হবে। বাঁচতে হলে এদের সকল অত্যাচার সহ্য করেই বাঁচতে হবে। এরা একটাও মানুষ নয়, এক একটা নরপিশাচ। মনে রেখো, দয়া মায়া বলে কিন্তু এদের কিছুই নেই। গ্যারাভিটোর অন্তিম পরিণতির কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। ছেলেটা সত্যিই বীর সাহসী ছিল। অ্যালবার্টকে জিজ্ঞেস করলাম, তা আমাদেরও কি এরা এক এক করে মেরে সমুদ্রে ফেলে দেবে? আমার সেটা মনে হয় না। যদি অত্যাচার সহ্য করে চুপচাপ থাকতে পারি তাহলে হয়তো বেঁচে থাকব। আমি যতদূর শুনেছি এইসব জলদস্যুরা যুদ্ধবন্দীদের কৃতদাসের মতো রাখে, ইচ্ছে মতো অত্যাচার করে, তারপরে অস্ট্রেলিয়া বা আফ্রিকায় বিক্রি করে দেয়। তার মানে আমাদেরকেও বেঁচে দেবে? যদি ততদিন এদের নারকীয় অত্যাচার আমরা সহ্য করে বেঁচে যাই তাহলে হয়তো সেটাই হবে। যদিও সেটা হলে তবে কিন্তু প্রাণ বাঁচানোর একটা উপায় আমরা পাবো। জলে থেকে এদের সাথে পেরে ওঠা সত্যি অসম্ভব। সমুদ্রের হাঙরের থেকেও বেশি ভয়ঙ্কর হয় এরা। বেশ, বুঝলাম আগামী দিনগুলো বেজায় দুর্দশাময় হতে চলেছে। ওই দিন আমাদের একইভাবে ফেলে রাখা হলো। অত্যাচার শুরু হলো পরের দিন থেকে। সারাদিন অকথ্য খাটুনির পরে দুবেলা দুটো করে বাসি পোড়া রুটি ছাড়া খাওয়ার জন্য আর কিছুই পেতাম না। এছাড়া বিনা কারণে অসহ্য মার তো ছিলই। এমনভাবে গোটা 10 দিন কাটলো। আমাদের জাহাজের ক্রু মেম্বারদের মধ্যে যাদের বন্দি করা হয়েছিল তাদের মধ্যে দুজন এই অত্যাচার সহ্য করতে না পেরে সমুদ্রে ঝাঁপ দিল, কিন্তু প্রাণে বাঁচল না। একজন জলে ঝাঁপ দেওয়ার পরেই দস্যুরা তাকে গুলি করে মারল, আর অন্যজনের মৃত্যু হলো আরো ভয়ঙ্কর। জলে ঝাঁপ দিয়ে কিছুটা সাঁতরে যাওয়ার পরেই তাকে আক্রমণ করলো হাঙর। আমরা সংখ্যায় আরো কমে গেলাম। ইতিমধ্যে ওই জাহাজের নাম আর ক্যাপ্টেনের নাম জেনে ফেলেছিলাম। জাহাজের নাম ছিল সি ঘোস্ট, আর ক্যাপ্টেনের নাম ছিল মিগুয়েল কারবাহাল। যাতে সে ছিল একজন স্প্যানিশ। অ্যালবার্ট বলেছিল, তুমি জানো কিনা জানি না, এই মিগুয়েল কারবাহালও একজন কুখ্যাত জলদস্যু। যতদূর জানি লোকটা আগে স্প্যানিশ নৌসেনায় কাজ করত, দক্ষ নাবিক। পরে কোনো একটা অজানা কারণে সে কাজ ছেড়ে দিয়েছিল। তার কিছু বছর পরেই দুর্ধর্ষ জলদস্যু রূপে আত্মপ্রকাশ করল। এখনো পর্যন্ত কতগুলো জাহাজেও লুট করেছে তার কোনো ইয়ত্তা নেই। ব্রিটিশ স্প্যানিশ দুই সরকারই বহু বছর ধরে এর পেছনে পড়ে আছে। সকলেই জানে এই প্রশান্ত মহাসাগরীয় বিচরণ ক্ষেত্র, কিন্তু অনেকগুলি অভিযান করেও দুই দেশের সরকার ওকে ধরতে পারেনি। অনেকে তো বলে মিগুয়েলের জাদুকরী ক্ষমতা আছে। বিপদ বুঝলেই সে নিজেকে আর ওর গোটা বহরকে উধাও করে দিতে পারে। অ্যালবার্ট, আমাদেরকে এরা কোনোদিনও মুক্তি দেবে না? মনে তো হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের এরা বেঁচে দেবে। কি করে বুঝছো? যা মনে হচ্ছে জাহাজ অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে, ওখানেই সম্ভবত আমাদের বিক্রি করবে। কিন্তু আমরা কি আদৌ মুক্তি পাবো? ডাঙায় একবার পৌঁছতে পারলে চেষ্টা করে দেখা যাবে। যাদের কাছে বেচবে তারা অন্তত এদের থেকে কম ভয়ানক হবে বলেই আশা করছি। তো সেখানে পৌঁছতে আর কতদিন লাগবে বলে তোমার ধারণা? দিকের ঠিকঠাক হিসেব আমার আর নেই, তবু আন্দাজ করছি আর দিন 5 মধ্যেই ডাঙার দেখা আমরা পেয়ে যাব। বুঝতে পারছি বন্ধু, এই অত্যাচার তুমি আর সহ্য করতে পারছো না। আর একটু ধৈর্য ধরো ভাই। ডাঙায় নামার সাথে সাথে আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করব। আমারও কি খারাপ লাগছে না ভাবছো? আমার আমন্ত্রণেই তো তুমি এসে এই বিপদে পড়েছ। এর জন্য আমি আমি সত্যি দুঃখিত। তোমার এমনভাবে দুঃখ পাওয়ার কিছু নেই অ্যালবার্ট। আমি নিজের ইচ্ছেতেই এই অভিযানে বেরিয়েছিলাম। তাছাড়া এক যাত্রায় পৃথক ফল লাভ যে সম্ভব নয়। যা হওয়ার তা হবেই। আমরা চাইলেও বদলাতে পারবো না। এখন উপায় একটাই, যা করতে হবে
একসাথে করতে হবে। তোমার মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। দেখলাম ওর দু চোখের কোণে জল চিকচিক করছে। আর কিছু বললাম না, একটা দীর্ঘশ্বাস ছাড়লাম মাত্র। তখন দিন শেষের পথে। দিগন্তে সূর্য বিশাল লাল অগ্নিবলয় রূপ নিয়ে সমুদ্রের জলে প্রায় ডুবেই গেছে। তার উজ্জ্বল প্রতিফলন পড়েছে জলে। দুজনে সেই দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ঠান্ডা হাওয়া আমাদের গায়ে ধাক্কা দিয়ে যাচ্ছিল। তবে 5 দিনের বন্দিদশাও আমাদের কাটাতে হলো না। প্রাকৃতিক তাণ্ডব প্রলয়ঙ্কর রূপ নিয়ে আমাদের মুক্তিদাতা হয়ে এলো। সারাদিন আমাদের ইচ্ছে মতো খাটানোর পরে শুধুমাত্র ওই রাতটুকুই স্বস্তি দিত নরপিশাচগুলো। জাহাজের উপরে মোটা একটা তক্তার সাথে আমাদের কাছি দিয়ে বেঁধে রাখত। ক্লান্তিতে শরীর একেবারে ছেড়ে দিত। তখন শোয়ার প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়তাম। মনে হতো ওই আমার শেষ ঘুম। পরের দিনের সূর্য আর হয়তো দেখতে পাবো না। কিন্তু অত অত্যাচার সহ্য করেও বেঁচেছিলাম। আমার প্রাণশক্তির জোর যে এতটা সেটা জানতামই না। পরিস্থিতি সত্যিই সব জানিয়ে দেয়। সেদিনও রাতে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম। সময়ের হিসেব আর ছিল না। সূর্য, চাঁদ, তারা এসব দেখেই একটা আন্দাজ করে নিতাম। কিন্তু সেদিন সেই উপায় ছিল না। গোটা দিনই আকাশ মেঘলা করেছিল। হাওয়ার জোরও একটু বেশি ছিল, তবে বৃষ্টি আসেনি। কিন্তু অ্যালবার্ট বলেছিল ঝড় আসলেও আসতে পারে। সেই কথাই ফলল। ঘুম ভাঙল একটা প্রচন্ড ঝাঁকুনিতে। ছিটকে উঠে বসে দেখলাম প্রশান্ত মহাসাগর দারুণ অশান্ত হয়ে উঠেছে। হাওয়া রীতিমতো গর্জন করতে শুরু করেছে। আকাশে কালো মেঘের মধ্য দিয়ে মাঝে মধ্যেই বিদ্যুৎ রেখা ছুটে যাচ্ছে শব্দ করে। কয়েক সেকেন্ডের মধ্যে তুমুল বৃষ্টি নামল। উত্তাল মহাসাগর আরো উত্তাল হয়ে উঠল। দস্যুনেতা মিগুয়েল দক্ষ নাবিক। তাছাড়া সমুদ্রের পুঙ্খানুপুঙ্খ তার নখদর্পণে। এমন সামুদ্রিক ঝড়ও সে নিশ্চয়ই বহু দেখেছে। দারুণ দক্ষতার সাথে সে পর্বত সমান ঢেউগুলো কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলল। কিন্তু যতই দক্ষ নাবিক হোক, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কেউই জিততে পারে না। সেই যে সবচেয়ে বড় শক্তি। এক প্রকাণ্ড ঢেউ এসে ধাক্কা দিল জাহাজে। মিগুয়েল সেই ধাক্কা এড়িয়ে যেতে পারল না। বিশাল দস্যু জাহাজ সি কোস্ট সহ্য করতে পারল না সেই ধাক্কার জোর। একদিক ভেঙে গেল জাহাজে। সমুদ্রের জল তেড়ে ঢুকতে শুরু করলো জাহাজে। মিগুয়েলের চিৎকার শুনলাম, সবাই জলে ঝাঁপ দাও, এই জাহাজ আর ভাসবে না। পরক্ষণে দেখলাম জলদস্যুর দল জলে ঝাঁপ দিতে শুরু করলো। আমি উঠে দাঁড়ালাম। ঝাঁপ দিতে গেলাম, কিন্তু পারলাম না। কোমরে টান লাগতেই মনে পড়ে গেল বাধা আছি আমরা। অ্যালবার্টের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আমাদের কি হবে অ্যালবার্ট? আমরা কি তাহলে এই জাহাজের সাথে? আমার কথা শেষ হলো না। প্রকৃতি আমাদের বাঁচায়ের উপায় বাতলে দিল। জাহাজে তখন প্রায় মাঝ বরাবর ফাটল ধরে গেছে। কিন্তু মাস্তুলের গায়ে আমরা বাধা ছিলাম, সেটা এবার ভেঙে পড়ল এক জলদস্যুর গায়ে। সে আমাদের কাছেই দাঁড়িয়েছিল। তার হাতের তলোয়ার ছিটকে এসে পড়ল আমাদের সামনে। অ্যালবার্ট কোনো সময় নষ্ট না করে তলোয়ারটা তুলে নিল। তারপর 2 কোপে কেটে দিল আমার কোমরে বাঁধা দড়ি। তারপরে বলল, ঝাঁপ দাও। কিছু না ভেবেই আমি ঝাঁপ দিলাম উত্তাল মহাসাগরের বুকে। সাথে সাথেই বিশাল সি কোস্ট দুমড়ে মুচড়ে বিভক্ত হয়ে ডুবে গেল প্রশান্ত মহাসাগরের অতলে। জলে ঝাঁপ দেওয়ার পর ঢেউয়ের ধাক্কায় ছিটকে গিয়েছিলাম বেশ কিছুটা দূরে। মাথা তুলে প্রথমে অ্যালবার্টের খোঁজ করলাম। চিৎকার করে তার নাম ধরে ডাক দিলাম। ঝড়ের শব্দ নিজেই সেই ডাক ঠিক করে শুনতে পাচ্ছিলাম না। এদিকে ঢেউয়ের ধাক্কায় আরো কিছুটা সরে গিয়েছিলাম অকুস্থল থেকে। বেশ কয়েকবার সাঁতরে যাওয়ার চেষ্টা করলাম সেদিকে, কিন্তু পারলাম না। আরো কয়েকবার চিৎকার করে অ্যালবার্টের নাম ধরে ডাকলাম। অবশেষে পেছন থেকে তার গলা পেলাম, তাড়াতাড়ি এদিকে এসো। ঘন অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। আন্দাজেই এগিয়ে গেলাম। কাছাকাছি যেতে অ্যালবার্ট বলল, এটা ধরো, নইলে ঢেউয়ের ধাক্কায় আরো দূরে ছিটকে যাবে। জাহাজে বেশ কয়েকটা মুখবন্ধ ফাঁকা কাঠের জালা ছিল। আন্দাজে বুঝলাম অ্যালবার্ট তেমনই একটা জালা ধরতে বলেছে। প্রাণপণে আঁকড়ে ধরলাম সেটা। এরপর ঢেউয়ের ধাক্কায় 2 টুকরো ঘাসের মতো আমরা ভেসে চললাম অনিশ্চিতের দিকে। দিনের আলো তখন সবে ফুটেছে। ঝড় থেমে আকাশও পরিষ্কার হয়ে গেছে। গত রাতের ঝড় খেয়ে আর অথই জলে ভাসতে ভাসতে শরীর তখন একেবারেই কাহিল হয়ে পড়েছে। 2টো চোখ যাহক করে খুলে রেখেছিলাম। জালাটা থেকে আমার হাতও কয়েকবার ছেড়ে গিয়েছিল। একবার হয়তো অকুল দরিয়ায় হারিয়ে যেতাম যদি না অ্যালবার্ট আমার জামা খামচে ধরত। যাই হোক, হঠাৎ অ্যালবার্টের চিৎকার শুনলাম, ওই দেখো,
ওই দেখো ডাঙা দেখা যাচ্ছে। তৎক্ষণাৎ তাকালাম সেদিকে, দেখলাম সত্যিই দূরে স্থলভূমি দেখা যাচ্ছে, একটা দ্বীপ। জমি দেখার সাথে সাথেই আমাদের গায়ে যেন নতুন করে জোর এলো। একটা জ্বালাতেই ভর দিয়ে আমরা দুজনে ভাসছিলাম। সেটাকে সঙ্গী করে দুজনে সাঁতার দিলাম দ্বীপটার দিকে। বেশ কিছুক্ষণ সাঁতরানোর পরে অবশেষে দ্বীপটায় পৌঁছলাম আমরা। যতদূর চোখ গেল শুধু বালি আর বালি। মনে হচ্ছিল জলের সমুদ্র থেকে উঠে আমরা পড়েছি বালির সমুদ্রে। একদম দূরে দিগন্তের কাছে একটা পাহাড়ও দেখতে পেলাম, কিন্তু তখন আমাদের শরীরে আর কোনো জোর ছিল না, তাই ওই বালির ওপরেই শরীর এলিয়ে দিয়ে হাঁপাতে লাগলাম। দ্বীপটায় পৌঁছে আমরা যে বেঁচে গেলাম তেমনটা কিন্তু নয়, উল্টে বেঁচে থাকার সংগ্রাম আর ভাগ্যের পরীক্ষা কঠিন থেকে কঠিনতর রূপ নিল। কোথায় গিয়ে আমরা উঠেছিলাম সেটা বোঝা সম্ভব হচ্ছিল না। অ্যালবার্টকে জিজ্ঞেস করতে সে বলল, এটা যে অস্ট্রেলিয়া নয় সে বিষয়ে আমি নিশ্চিত। খুব সম্ভবত যেমন অজ্ঞাত কোনো দ্বীপের খোঁজে আমরা বেরিয়েছিলাম, এটা তেমনই একটা দ্বীপ। তাহলে এখান থেকে ফেরার উপায় কি? যতদূর দেখছি শুধুই তো বালি, জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। এমন ভাবে বাঁচবো কতদিন? সেটাই তো ভাবছি, কিন্তু বসে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করাও তো বুদ্ধিমানের কাজ নয়। এত কিছুর পরেও যখন বেঁচে আছি তখন চেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। কিন্তু কোন দিকে যাব? আমার মতে ওই পাহাড় চূড়োগুলোর দিকে হাঁটাই ঠিক হবে। কিন্তু ওগুলো কত দূরে সেটা আন্দাজ করতে পারছো? কিছু করার নেই, আমাদের যেতেই হবে। আর জল, জল ছাড়া কি বাঁচা যাবে? এখানে বসে থাকলেও তো জল পাওয়া যাবে না। সমুদ্রের জল খাবে নাকি? জল আমাদের খুঁজতে হবে। অগত্যা দুই বন্ধু বালির সমুদ্রের ওপর দিয়ে হাঁটতে শুরু করলাম পাহাড়ের দিকে। কিন্তু ঘন্টা খানেক হাঁটার পরে দুজনেই বুঝলাম আমাদের এই যাত্রা একেবারেই সহজ হবে না। টানা এক রাত সমুদ্রে ভেসে তেষ্টায় দুজনে এমনিতেই হাঁসফাঁস করছিলাম। এরপরেই মরুপ্রান্তরে হাঁটতে হাঁটতে তৃষ্ণা আরো চরম হলো, আর মরার ওপরে খাঁড়ার ঘা হয়ে এসে পড়ল সূর্যের কড়া রোদ। গরম বালির উপরে বসে পড়ে বললাম, অ্যালবার্ট, আমি আর পারছি না। আর এক পাও হাঁটার ক্ষমতা আমার নেই অ্যালবার্ট। একটু জল না পেলে আমি আর এগোতে পারবো না অ্যালবার্ট। অ্যালবার্টও কাহিল হয়ে পড়েছিল, কিন্তু তবু আমায় বলল, তা বললে হয় না বিক্রম, এই রোদের মাঝে পড়ে থাকলে এমনিতেই মারা পড়বো। ওই ওই টিলাগুলো দেখতে পাচ্ছ? ওগুলো তো অনেক দূরে। না, ওগুলো খুব একটা দূরে নয়। চলো চলো ওখানেই যাওয়া যাক। আর কিছু না হোক অন্তত ছায়াতে বসা যাবে। চলো। অ্যালবার্ট আমাকে এক প্রকার টেনে তুলল। আমরা আবার হাঁটতে শুরু করলাম। পায়ে জুতো ছিল না। এদিকে রোদের তেজে বালি দারুণ গরম হয়ে উঠেছিল। মনে হচ্ছিল আগুনের উপর দিয়ে হাঁটছি। পায়ের তলায় ফোসকা পড়ে যাচ্ছিল, তবুও এগিয়ে গেলাম। আরো কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম অ্যালবার্টের কথাই ঠিক। টিলাগুলো যতটা দূরে ভেবেছিলাম সেগুলো ততটাও দূরে নয়। সেখানে পৌঁছে আর এতটুকু দাঁড়িয়ে থাকতে পারলাম না। একটা টিলার ছায়ায় অচৈতন্যের মতো লুটিয়ে পড়লাম। অ্যালবার্টও এসে বসে পড়ল আমার পাশে। সেদিন আমরা আর এগোলাম না। জীবনযুদ্ধের কঠোরতা রীতিমতো গলার ফাঁস হয়ে চেপে বসতে শুরু করেছিল। সেদিন রাতে আর এক বিপদ হলো। রাত তখন বেশ গভীর, আকাশ পরিষ্কারই ছিল। চাঁদের আলো বালির উপরে প্রতিফলিত হয়ে আশপাশ ভালোই দৃশ্যমান হলো। মরুপ্রান্তর দিনের বেলায় যেমন উত্তপ্ত হয়, রাতে তেমনই শীতল হয়। একে দুর্বল শরীর, তার উপর ওই ঠান্ডা, হাড়ে রীতিমতো কাঁপুনি লাগছিল। তবে ওঠার ক্ষমতা না থাকায় মরার মতো পড়েছিলাম। একসময় ঘুমিয়েও পড়েছিলাম। চাঁদের আলোতে সেটার গায়ে উজ্জ্বল হলুদ লোম, আর তার উপরে কালো রঙের চাকা চাকা দাগ আমার চোখ এড়ালো না। সামনে একটা প্রাণী। অ্যালবার্ট চাপা স্বরে বলল, লেপার্ড। প্রকাণ্ড প্রাণীটা জুলজুলে চোখে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে। এদিকে আমরা সম্পূর্ণ অস্ত্রহীন। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললাম, এবারে কি হবে? ওটা যদি আক্রমণ করে আমরা বাঁচবো কেমন করে? জানি না, কিন্তু প্রাণ তো এমন ভাবে দেব না। তেমন হলে যুদ্ধ করে তারপর মরব। পরপর অতগুলো বিপদের মুখোমুখি হয়ে ততদিনে আমিও বেপরোয়া হয়ে উঠেছি। অ্যালবার্টের কথা শুনে সাহস যেন আরও কিছুটা বেড়ে গেল। বললাম, ঠিক বলেছ। প্রাণীটা আমাদের আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করল, তারপর কয়েক পা পেছনে গেল। অ্যালবার্ট বলল, সাবধান, ও এবারে ঝাঁপ দেবে। অ্যালবার্টের কথাটা শেষ হওয়ার আগেই প্রাণীটা আরেকবার গর্জন করে ঝাঁপ দিল আমাদের দিকে।
অ্যালবার্ট আমাকে ধাক্কা দিয়ে একদিকে ঠেলে দিয়ে নিজেও আরেকদিকে ঝাঁপ দিল। প্রাণীটা সোজা গিয়ে ধাক্কা দিল আমাদের পেছনে থাকা পাথুরে টিলাটায়। শিকারের নাগাল না পেয়ে প্রাণীটা আরো ক্রুদ্ধ হয়ে উঠল, আরো কয়েকটা গর্জন করে উঠল। আমি গিয়ে পড়েছিলাম একটা বড় পাথরের ওপর, কোমরে বেশ জোরে চোট পেলাম, উঠে দাঁড়াতে পারলাম না। সেই অবস্থাতেই পেছন ফিরে দেখলাম প্রাণীটা তার জলজলে চোখে আমার দিকেই চেয়ে আছে। এবারে সে আবার দুপা পিছল। বুঝতে সমস্যা হলো না, সে আবার ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। লক্ষ্য আমি। কিছু করে ওঠার আগেই প্রাণীটা আরো একটা গর্জন করে ঝাঁপ দিল আমার উদ্দেশ্যে। বিশাল শরীরটা এসে পড়লো আমার উপর। তার ভারে মনে হলো আমি হয়তো পিছিয়ে যাব, কিন্তু তবুও বাঁচার আপ্রাণ চেষ্টা করলাম। প্রাণীটার গরম নিঃশ্বাস আর মুখের দুর্গন্ধ তখন আমার মুখে এসে ধাক্কা দিচ্ছে। ওর ধারালো নখের আঁচড়ে প্রায় ফালা হয়ে যাচ্ছিল আমার বুক, কিন্তু ওকে কামড় বসাতে দিলাম না। উল্টো দিকে প্রাণীটাও ছাড়ার পাত্র নয়। এবারে এসে আমার টুটিতে একটা কামড় বসাতে গেল। আমি মুখ সরালাম, কিন্তু বেশ বুঝলাম ওই বিশাল বিশাল সাপদ দন্ত থেকে আর নিস্তার নেই। হয়তো আমার গলা সত্যিই প্রাণীটা ফুটো করে দিত যদি না অ্যালবার্ট থাকতো। আরো একবার সে আমার প্রাণ বাঁচালো। আচমকাই লাফিয়ে এলো, তারপর একটা ভারী ছুচলো পাথর দিয়ে সজোরে আঘাত করলো প্রাণীটার মাথায়। তারপর পাথরটা দিয়ে থেতলে দিল ওর মাথা। কয়েকটা গর্জন করে প্রাণীটা শেষ নিঃশ্বাস ফেলল। আমরা দুজনেও হাঁপ ছেড়ে বাঁচলাম। অ্যালবার্টকে ধন্যবাদ জানিয়ে বললাম, তুমি না থাকলে আজ ওই প্রাণীটার শিকারেই পরিণত হতাম আমি। ওসব ছাড়ো, আশা করি বুঝতেই পারছো এই দ্বীপে আমরা একা নই। অন্য মানুষ আছে কিনা জানি না, তবে প্রাণী যে আছে সেটা তো দেখতেই পেলে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। রাতটা ভাগ করে পাহারা দিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন দিনের আলো ফোটার সাথে সাথে আমরা আবার হাঁটতে শুরু করলাম। তবে এবারে দেখলাম কিছু দূরে দূরে গুটি কয়েক পাথুরে টিলা দাঁড়িয়ে আছে। সেগুলোর ছায়ায় বিশ্রাম নিয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম দূরের পাহাড়ের দিকে। শরীরটাকে যা হোক করে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম দুজনে। একসময় একটা কাণ্ড হলো। অ্যালবার্ট হঠাৎ চিৎকার করে উঠল, জল জল, ওই দেখো জল দেখা যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে দেখলাম বালির মধ্যে সত্যিই একটা ডোবা। ডোবাটায় জমে থাকা জল রোদে চকচক করছে। আমরা দুজনে পড়ি কি মরি করে ছুট লাগালাম ডোবাটার দিকে, আর তাতেই ঘটল বিপদটা। ডোবাটা থেকে আমরা তখন হাত দশেক দূরে, দুজনে পাশাপাশি ছুটছিলাম। হঠাৎ অ্যালবার্ট পড়ে গেল। ঠিক করে বললে বালির মধ্যে প্রায় বুক পর্যন্ত ঢুকে গেল। আমি তো ব্যাপার দেখে একেবারে হাঁ। অ্যালবার্ট বলল, বালির মধ্যে গর্ত আছে, সাবধান, তলায় চূড়াবালিও আছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম অ্যালবার্ট যত উঠে আসার চেষ্টা করছে ততই ঢুকে যাচ্ছে বালির মধ্যে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বুকে ভর দিয়ে বালির উপরে টান টান হয়ে শুয়ে পড়লাম। তারপর হাত বাড়িয়ে দিলাম অ্যালবার্টের দিকে। অ্যালবার্ট, অ্যালবার্ট, আমার হাতটা ধরো, আমার হাত ধরে উপরে উঠে এসো। অ্যালবার্ট হাত বাড়ালো, কিন্তু আমার হাতের নাগাল পেল না। এদিকে ততক্ষণে সে বালির মধ্যে প্রায় গলা পর্যন্ত ঢুকে গেছে। আমি এবারে কিছুটা এগিয়ে চেপে ধরলাম ওর হাত। কোথাও একটা পড়েছিলাম, চোরাবালিতে পড়ে গেলে বুকে ভর দিয়ে নিজের শরীরটা অল্প অল্প করে নাড়িয়ে উঠে আসতে হয়, সেটাই বললাম ওকে। অ্যালবার্ট আমার হাতটা চেপে ধরে তাই করল। প্রায় 15 মিনিট চেষ্টা করার পর অবশেষে তাকে চোরাবালির বাইরে নিয়ে এলাম। এরপর দুজনে বেশ সাবধানে এগিয়ে গেলাম ডোবাটার কাছে। অ্যালবার্ট একটু জল মুখে তুলে নিল। সাথে সাথে দেখলাম ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। উচ্ছ্বসিত স্বরে বলল, এই জল স্বচ্ছন্দে খাওয়া যায়, বৃষ্টির জমা জল এটা। কথাটা শোনা মাত্র আমিও ঝাঁপিয়ে পড়লাম ডোবায়। মন পেট ভরে জল খেলাম। ডোবাটা খুব একটা ছোট ছিল না। দুজনে জলে নেমে স্নান করে নিলাম। শরীর আবার তরতাজা হয়ে উঠল। মনে নতুন উদ্যম অনুভব করলাম। স্নান সেরে উঠে কাছে একটা টিলার ছায়ায় গিয়ে বসলাম। দূরের পাহাড়গুলো তখনও অনেকটা দূরে। বললাম, জল তো পাওয়া গেল, কিন্তু সাথে করে নিয়ে যাওয়া হবে কি করে? অ্যালবার্ট গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবল। তারপর সামনে আর একটা পাথরে টিলার গায়ে কিছু একটা দেখে ছুটে গেল সেখানে। জিজ্ঞেস করলাম, কি হলো? জল নিয়ে যাওয়ার ব্যবস্থা দেখতে পেয়েছি। আমি কিছু বুঝতে পারলাম না। মনে হলো খিদে তেষ্টা অ্যালবার্টের মাথায় হয়তো কোনো সমস্যা এসে গিয়েছে, কিন্তু সে ধারণা ভুল প্রমাণ হলো একটু পরে। আমি ওর বুদ্ধির খাতির না করে পারলাম না। টিলাটার কাছে গিয়ে অ্যালবার্ট কিছুক্ষণ এদিকে ওদিকে দেখল। কি করতে চাইছে সেটা বোঝার জন্য আমিও গেলাম সেখানে।
দেখলাম টিলাটার গায়ে বেশ কয়েকটা ছোট ছোট গর্ত আছে। অ্যালবার্ট এবারে একটা পাথর তুলে নিয়ে গর্তগুলোর আশেপাশে টোকা দিতে শুরু করলো। আমি বললাম, কি করছো এটা? তুমি পাগল হয়ে গেলে নাকি? আরে দেখোই না কি হয়। অগত্যা দেখে গেলাম। একটু বাদেই হঠাৎ একটা গর্তের ভেতর থেকে তীব্র হিসহিসে শব্দ ভেসে এলো। অ্যালবার্ট বলল, সাবধান বিক্রম, যতদূর মনে হচ্ছে ভাইপার। একটা ছোবল বসালেই মৃত্যু বাধা। এই জনহীন প্রান্তরে বাঁচার কিন্তু কোনো উপায় নেই। ভাইপার সাপ যে কি মাত্রায় বিষাক্ত হয় সেটা আমার জানা ছিল। একটু পিছিয়েই এসে বললাম, কিন্তু তুমি ওটাকে খোঁজাচ্ছ কেন? আরে দেখোই না, বললাম না জল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমিও এবারে কিছু বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একসময় অ্যালবার্টের টোকায় বিরক্ত হয়েই সাপটা গর্তের বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে এসে একটা ছোবল বসালো। অ্যালবার্ট ঠিক সময়ে পা সরিয়ে নিলে ছোবলটা পড়ল বালির ওপর। বেশ কিছুটা বালি ছিটকে গেল। মাথা তুলে সাপটা আবার ছোবল দেওয়ার জন্য প্রস্তুত হলো। অ্যালবার্ট সাপটার দিক থেকে চোখ না সরিয়ে বলল, তুমি তাড়াতাড়ি একটা ধারালো পাথর জোগাড় করে আনো, তাড়াতাড়ি যাও। সাপটাকে ছাড়লে চলবে না। কিন্তু কেন? এত কথা বলার সময় নেই, যা বলছি করো। একটু বাদেই সব জানতে পারবে। যাও, পাথরটা নিয়ে এসো। আমি একটা পাথর খুঁজে এনে দেখি অ্যালবার্ট সাপটার গলা টিপে ধরেছে। সাপটাও অ্যালবার্টের হাতটাকে বেশ করে পেঁচিয়ে ধরেছিল। আমি কাছে যেতেই অ্যালবার্ট আরেক হাত এগিয়ে দিয়ে বলল, দাও পাথরটা। আমি পাথরটা ওর হাতে দিলাম। সেটা নিয়ে অ্যালবার্ট প্রথমেই সাপটার মাথা থেঁতলে দিল। তারপর পাথরের ধারালো অংশ দিয়ে সাপটার মুন্ডচ্ছেদ করে দিল। তারপর আমায় বলল, তুমি একটা কাজ করো, সাপের মাথাটা ভালো করে বালির তলায় পুঁতে দাও। খেয়াল রেখো ওর বিষ দাঁত যেন তোমার হাতে না লাগে। মরা ভাইপারের দাঁতের খোঁচা লাগলেও মৃত্যু ঘনিয়ে আসতে পারে। আমি কথা মতো কাজ করলাম। সাপের কাটা মাথাটা বালির বেশ অনেকটা তলায় পুঁতে দিয়ে ফিরে গেলাম অ্যালবার্টের কাছে। সে ততক্ষণে মুন্ডহীন সাপটাকে নিয়ে চলে গেছে ডোবার কাছে। সেখানে গিয়ে দেখলাম সে সাপটার ছাল ছাড়াতে শুরু করে দিয়েছে। একটু বাদেই ওর আসল উদ্দেশ্যটা একেবারে পরিষ্কার হয়ে গেল আমার কাছে। অ্যালবার্ট সাপটার ছাল না কেটে দারুণ কায়দায় ছাড়িয়ে নিল। তারপর ছালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও ওয়াটার বটল। সত্যি পাগল হলি নাকি? আরে পাগল হতে যাব কেন খামোখা, এখনো বোঝনি? তারপর সাপটার ফাঁপা ছালের মধ্যে জল ভরে একদিকের মুখ বেঁধে দিল। দেখলাম দিব্যি জল আছে ছালটার মতো। এবারে আমি ব্যাপারটা বুঝলাম। ছালটার মুখ খুলে একটু জল খেলাম। স্বাদ না বদলালেও একটা আঁশটে গন্ধ লাগলো, কিন্তু সেটা বিশেষ সমস্যার কারণ হলো না। বললাম, সত্যি তোমার বুদ্ধি আছে বটে। আদিম প্রকৃতির মধ্যে বেঁচে থাকতে হলে বন্যই হতে হয়। এই যেমন সাপটার মাংস আমরা স্বচ্ছন্দে খেতে পারি, কিন্তু খাবে কেমন করে? এখানে আগুন জ্বালাবে কেমন করে? আগুন জ্বালানোর দরকার কি? তার মানেটা সে আর মুখে বলল না। ছাল ছাড়ানো সাপের দেহটা আরেকবার ভালো করে জলে ধুয়ে নিয়ে সেটা একটা কামড় বসিয়ে দিল। বেশ কিছুটা কাঁচা মাংস ছিঁড়ে নিয়ে চিবোতে শুরু করলো। ব্যাপারটা দেখে আমার গাটা গুলিয়ে উঠল। বললাম, আর করছোটা কি? এমন ভাবে কাঁচা মাংস কেউ খায় নাকি? বললাম না, আদিম প্রকৃতির বুকে বেঁচে থাকতে হলে নিজেকেও বন্য হতে হবে, নইলে বেঁচে থাকতে পারবে না। তারপর সাপটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, কোনো সমস্যা হবে না। ভুলে যেও না, আমাদের পূর্বপুরুষেরা আগুন জ্বালাতে শেখার আগে এমনই কাঁচা মাংস খেত। আমি কি বলবো বুঝতে না পেরে সাপটা নিলাম। সত্যি বলতে দুদিন কিছু না খেয়ে মারাত্মক খিদে পেয়েছিল। চোখ বুজে একটা কামড় বসিয়ে দিলাম। বেশ কিছুটা মাংস ছিঁড়ে নিয়ে চিবোতে লাগলাম। বমি উঠে এলো কয়েকবার, কিন্তু তবুও খেলাম। খাওয়া শেষ হলে দুই বন্ধুতে আবার হাঁটতে শুরু করলাম সামনের দিকে। সূর্যাস্ত হলে আমরাও হাঁটা থামালাম। একটা টিলার তলাতেই আশ্রয় নিলাম। তবে গত রাতের অভিজ্ঞতা থেকে বুঝেছিলাম দুজনের একসাথে ঘুমানো চলবে না। ঠিক হলো প্রথম রাতে অ্যালবার্ট একটু ঘুমিয়ে নেবে, তারপর সে উঠলে আমি ঘুমাবো। সেই মতোই কাজ করা হলো। অ্যালবার্ট ঘুমিয়ে পড়লে আমি চুপচাপ পরিষ্কার তারাময় আকাশের দিকে তাকিয়ে বসে রইলাম। মাঝে মধ্যে একটা দুটো মেঘের সারি ভেসে যাচ্ছিল। কখনো লক্ষ্য করিনি এমন অনেক তারাও দেখতে পাচ্ছিলাম। সেগুলোর মধ্যে কাল্পনিক রেখা টেনে নানান আকৃতি বানাচ্ছিলাম। হঠাৎ করে মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। কতদিন যে কেটে গেছে তার হিসেব ছিল না। তার হাতে বানানো আলু পোস্ত, পায়েস, এসব কি আর কখনো খেতে পারবো? বাবা দাদাদের যে বকাবকি করে সারা জীবন পালিয়েছি,
সেসব একটিবার শোনার জন্য আমার কান যেন তরপাতে শুরু করলো হঠাৎ। আচ্ছা, এই যে আমি বাড়ি নেই, ওনারাও নিশ্চয়ই আমার কথাই ভাবছেন। মা কি কাঁদছে? কিছুক্ষণ বাদে চোখের জল মুছে নিয়ে নিজের মনে দৃঢ় সংকল্প নিলাম, বাঁচতে আমাকে হবে। বাড়িতেও আমি ঠিক ফিরে যাব, হেরে যাব না। কিছুক্ষণ পরে অ্যালবার্ট ঘুম থেকে উঠে বলল, এবারে তুমি একটু ঘুমিয়ে নাও, আমি পাহারা দিচ্ছি। কি মনে হয় অ্যালবার্ট, এই অজানা জনহীন প্রান্তর থেকে আমরা কখনো কি বেঁচে ফিরতে পারবো? সাহস হারিও না বন্ধু, ওইটুকুই আমাদের সম্ভব। বিশ্বাস রাখো, আমরা ঠিক এখান থেকে ফিরব। সারাদিনের ক্লান্তিতে চোখ প্রায় বুজেই এসেছিল। কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। এরপরে গভীর ঘুমে তলিয়ে যেতে কয়েক সেকেন্ড লাগলো মাত্র। আরো 4 দিন কাটলো। মরুপ্রান্তরের মধ্য দিয়ে হাঁটার পরে আমরা কয়েকটা সবুজ গাছের দেখা পেলাম। আমাদের সাথে থাকা জলও ততদিনে একেবারে শেষ হয়েছে। আমরা একেবারে বন্য হয়ে উঠেছি। শুধু সাপ তাই নয়, পোকামাকড়ও আমরা জ্যান্তই ধরে খেয়ে নিতাম, কষ্টও আর হতো না। অতদিন পরে গাছ দেখে আমরা দুজনে প্রায় নাচতে শুরু করে দিয়েছিলাম। অ্যালবার্ট বলল, সবুজ গাছ যখন দেখা গিয়েছে তখন জলও নিশ্চয়ই আছে, চলো আরেকটু এগিয়ে দেখা যাক। আমরা এগিয়ে গেলাম। কিছুটা যাওয়ার পরেই দূরে ঘন সবুজ জঙ্গল আমার চোখে পড়ল। অ্যালবার্ট আমায় জড়িয়ে ধরে বলল, এবারে মনে হচ্ছে আমাদের কষ্ট অনেকটাই কমবে। ওই তো পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমেছে দেখতে পাচ্ছি। পাহাড়গুলো তখন আমাদের অনেক কাছে চলে এসেছে। একটা নয়, বেশ অনেকগুলো ঝর্ণা যে নেমে আসছে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ঝর্ণা আছে মানে নদী তো অবশ্যই আছে। নতুন উদ্যমে আমরা এগিয়ে গেলাম জঙ্গলের দিকে। জঙ্গলটায় ঢুকে একেবারে অবাক হয়ে গেলাম। প্রকৃতি যে কতটা বৈচিত্র্যময় হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। যে জায়গাটাকে রুক্ষ শুষ্ক বালিময় প্রান্তর বলে মনে হচ্ছিল, সেই জায়গা হঠাৎ করেই সবুজ শ্যামলিমায় ভরে উঠল। নানান রঙের পাখি আর প্রজাপতির রীতিমতো মেলা লেগে গেল। একটা ছোট জলাশয়ও খুঁজে পেলাম আমরা। ভালো করে স্নান করে নিলাম, মন ভরে জল খেলাম। জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা ফলের গাছও দেখতে পেলাম আমরা। স্বস্তির দম ছেড়ে বললাম, যাক, কাঁচা মাংস আর খেতে হবে না। তা যা বলেছ। তারপরে নিজেই গাছে উঠে আতা জাতীয় বেশ কয়েকটা ফল পেড়ে আনলো। ফলগুলোর স্বাদ এক কথায় অসাধারণ। যতগুলো পারলাম খেয়ে নিলাম। শরীর আমাদের ক্লান্তিতে একেবারে ভেঙে পড়েছিল। জলাশয়টার পাশে একটা মোটা গাছের গায়ে হেলান দিয়ে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা আর খেয়াল নেই। ঘুম ভাঙলো অ্যালবার্টের খোঁচায়। বিক্রম, বিক্রম, ওঠো ওঠো ওঠো। উঠে বসে একটা আলিশি ভাঙলাম। চোখ খুলে দেখলাম তখন রাত হয়ে গেছে। আকাশে তারা গিজগিজ করছে। একটা হাই তুলে বললাম, কি হয়েছে? মনে হচ্ছে আশেপাশে কোনো জন্তু আছে, আর সেটা নির্ঘাত মাংসাশী। অন্তত গর্জন শুনে তো তাই মনে হলো। আমার সকল ঘুম এক ঝটকায় কোথায় যেন হারিয়ে গেল। বিস্মিত স্বরে বললাম, গর্জন? কিসের গর্জন? কই, আমি তো কিছু শুনতে পাইনি। যা গভীর ঘুমে তলিয়েছিলে না শোনারই কথা। একটু আগে গর্জনটা শুনে আমার ঘুম ভেঙেছে। অবাক হচ্ছে এই ভেবে, ওই রকম একটা গর্জনও তোমার ঘুম ভাঙেনি? গর্জনটা কেমন? 100টা আফ্রিকান সিংহ একসাথে গর্জন করলে যেমন শব্দ হয়, ঠিক তেমন। বলো কি, এমন গর্জন কোনো জন্তু করতে পারে নাকি? সেটাই তো আমাকে ভাবাচ্ছে বন্ধু। এমন কোনো পশুর গর্জন আমিও আগে কখনো শুনিনি। অ্যালবার্টের কথার রেশ কাটার আগেই একটা গর্জনে কেঁপে উঠল চারিদিক। সত্যিই মনে হলো 100টা সিংহ একসাথে গর্জন করছে। একটু কেঁপে উঠলাম। বুকের মধ্যে পোলকে ফাঁকা হয়ে গিয়ে অনেকগুলো ঘোড়া একসাথে ছুটতে শুরু করলো। কাঁপা স্বরে বললাম, জন্তুটা তো মনে হচ্ছে খুব কাছেই আছে। আমরা 2টো গাছের ডাল ভেঙে নিয়েছিলাম। অ্যালবার্ট সেটার একটা চেপে ধরে চাপা স্বরে বলল, কিন্তু কোথায় আছে সেটাই তো বুঝতে পারছি না। খুব সাবধান, গর্জনই জানিয়ে দিচ্ছে প্রাণীটার আকার বেশ বড়। আমরা দুজনেই উঠে দাঁড়ালাম। জঙ্গলের মধ্যে থাকায় চাঁদের আলো ঠিক করে আসছিল না। চারিদিকে তখন চাপচাপ অন্ধকার, কোনো প্রাণী দেখতে পেলাম না। অ্যালবার্ট বলল, চলো এখান থেকে, একটু আলোয় যেতেই হবে, না দেখে যুদ্ধ করা সম্ভব নয়। আমরা জঙ্গলের বাইরের দিকে এগোলাম। গর্জনটা আরো কয়েকবার শুনলাম। বুঝতে সমস্যা হলো না, জন্তুটা আমাদের পেছন পেছনই আসছে।
আমরা ছুটতে শুরু করলাম। স্পষ্ট শুনলাম পেছনেও কিছু একটা ছুটে আসছে। কয়েকবার পেছনে তাকালাম, কিন্তু অন্ধকারে কিছু দেখতে পেলাম না। জঙ্গলের খুব একটা ভেতরে তখন আমরা ঢুকিনি। জঙ্গলের বাইরে আসতেই চাঁদের আলোর ছোঁয়া পেলাম, কিন্তু জঙ্গলের মধ্যে কিছু দেখতে পেলাম না। তবে কালো রঙের চাদরে ঢাকা গাছপালার কাঁপুনি দেখে বেশ বুঝতে পারছিলাম কিছু একটা বেরিয়ে আসছে সেখান থেকে। একটু বাদেই প্রাণীটা আরো একটা গর্জন করে লাফিয়ে বেরিয়ে এলো জঙ্গলের বাইরে। সেটার স্বরূপ দেখতে পেলাম। প্রাণীকে দেখে ভয় না পেয়ে উপায় নেই। প্রাণীটা বাঘ আর সিংহ মেশানো, গায়ের রং হলদেটে। থাবাগুলো সাধারণ বাঘ বা সিংহের থেকে অনেক বড়। প্রায় 9 ফুটের প্রাণীটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল ওর সামনের অতিরিক্ত বড় কৃদন্ত বা ক্যানাইন দুটো। চাঁদের আলোয় চকচক করতে থাকা ধারালো দাঁত দুটো ওর মুখ ছেড়ে অনেকটা বাইরে বেরিয়ে। শুনলাম অ্যালবার্ট দারুণ বিশুদ্ধ স্বরে ফিস করে বলছে, স্মিলোডন। এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত হলেও মহাভয়ঙ্কর আর আমার জন্য চিরদুঃখে। ওই দুঃখ থেকে আমি মৃত্যুর আগেও মুক্তি পাব না। প্রাণীটা আবার গর্জন করে উঠল। তারা লেগে গেল। তারপরে প্রাণীটা ঝাঁপ দিল আমাদের উদ্দেশ্যে। আমরা দুজন লাফিয়ে অন্যদিকে সরে প্রাণ বাঁচালাম। অ্যালবার্ট চিৎকার করে উঠল, পালাও! এ কথা বলার কোনো দরকার ছিল না। দুজনে প্রাণপণে ছুটতে শুরু করলাম, কিন্তু বিশাল বিভৎস প্রাণীটার গতি আমাদের থেকে অনেক বেশি। আবার গর্জন করে প্রাণীটা আরো একটা ঝাঁপ দিল। আমরা লাফিয়ে সরে গেলাম। অ্যালবার্ট কোনো সময় একটা বড় পাথর তুলে নিয়েছিল। সেটা সজোরে ছুড়ল প্রাণীটার দিকে। পাথরটা গিয়ে লাগলো তার একটা চোখে। আচমকা আক্রমণে প্রাণীটা একটু থমকে গিয়েছিল। এই সুযোগে আমরা যত জোরে পারলাম ছুট লাগালাম। প্রাণীটার থমকানি অল্প সময়ের মধ্যেই কেটে গেল। আক্রান্ত হয়ে সেটা দ্বিগুণ আক্রোশে তেড়ে এলো আমাদের দিকে। ক্রমে আমাদের দূরত্ব কমতে কমতে 1 হাতের মতো হয়ে এলো। এই সময় অ্যালবার্ট আচমকাই ঘুরে দাঁড়িয়ে তার হাতের লাঠিটা গেঁথে দিল প্রাণীটার মুখে। আমি চিৎকার করে উঠলাম, কি করছো তুমি? যা করছে ঠিক করছে, তুমি থেমো না, পালাও। ইতিমধ্যে জন্তুটা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। বললাম, পাগলামো করো না অ্যালবার্ট, চলো পালাই। প্রাণীটা আবার ঝাঁপ দেবে। ওই সামান্য লাঠিটা নিয়ে কি করবে তুমি? বোকামো করো না তুমি। আমার কথা শেষ হওয়ার আগেই প্রাণীটা আবার একটা গর্জন করে উঠল। সেই সাথে অ্যালবার্টও চিৎকার করলো, তুমি পালাও। প্রাণীটা এই সময় ঝাঁপ দিল অ্যালবার্টকে লক্ষ্য করে। অ্যালবার্টও নড়ল না। লাঠিটা আবার গেঁথে দিল প্রাণীটার মুখে, কিন্তু পারল না। তার আগে প্রাণীটা একটা থাবা বসিয়ে দিল ওর বুকে। মোচড়ানো বাঁশ গাছের মতো মাটিতে পড়ে গেল অ্যালবার্ট। আমি একটা পাথর তুলে ছুটে যেতে গেলাম, কিন্তু অ্যালবার্ট চিৎকার করলো, তুমি পালাও। প্রাণীটা আর একটু সময় নষ্ট করলো না। কামড় বসিয়ে দিল অ্যালবার্টের টুটিতে। তারপর একটানে ছিঁড়ে দিল ওর মাথাটা। আমি আর থাকতে পারলাম না। পাথরটা ছুঁড়ে মারলাম প্রাণীটার মুখে। সাথে সাথে প্রাণীটা তেড়ে এলো আমার দিকে। আমার কাছে কোনো অস্ত্র ছিল না, যুদ্ধ করার কোনো সুযোগই ছিল না। আমিও ছুটলাম। মনে মনেই প্রিয় বন্ধুকে চোখের জলে শেষ বিদায় জানালাম। পেছন ফিরে দেখলাম বেশ কিছুটা আমার পেছনে তাড়া করে যাওয়ার পরে প্রাণীটা আবার ফিরে যাচ্ছে। বুঝলাম সে তার শিকারকে খেতে যাচ্ছে। নিজের উপরে চরম রাগ হচ্ছিল। যে মানুষটা আমাকে অতবার সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তাকে আমি বাঁচাতে পারলাম না। কাপুরুষের মতো পালাচ্ছি। কিন্তু জানতাম ফিরে যাওয়া বোকামো, প্রাণটাই হারাতে হবে। তাই ছুটে গেলাম। সেই রাতে আর একটুর জন্য দাঁড়ায়নি। যতক্ষণ পেরেছি ছুটেছি। তারপরে যত তাড়াতাড়ি সম্ভব হেঁটেছিলাম। জঙ্গলে আর ঢোকার সাহস পাইনি, কিন্তু নজর রেখে এগোচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল এই বুঝি জঙ্গলের মধ্য থেকে সেই বিভৎস প্রাণীটা বেরিয়ে আসবে। তার মুখে অ্যালবার্টের রক্ত। সে সময় সত্যিই যদি তাই হতো, তাহলে আমাকে বিনা যুদ্ধেই প্রাণ দিতে হতো, কারণ তখন আর যুদ্ধের মতো ক্ষমতা আমার ছিল না। এবারে শুরু হলো আমার একাকী যাত্রা। জঙ্গলকে পাশে রেখে এগিয়ে চললাম সামনের দিকে। সূর্যের ওঠানামা খেয়াল করেছিলাম, তাই মনে আছে টানা 22 দিন হেঁটেছিলাম। খাবার জোগাড় করতে আর জলের সন্ধানে কয়েকবার মাত্র জঙ্গলের মধ্যে ঢুকেছিলাম। পাথর ঘষে ঘষে ধারালো করে 2টো অস্ত্র বানিয়ে রেখেছিলাম। দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, প্রাণীটা যদি আর দেখতে পাই তাহলে নয় নিজে মরব, নয় ওকে মারব, কিন্তু পালাবো না। অ্যালবার্টের মৃত্যুর বদলা নেওয়ার একটা চেষ্টা করবই। দিনের বেলা জঙ্গলে গিয়ে শিকার করে বা ফল পেরে আনতাম, আর রাতটা জঙ্গলের বাইরে কাটাতাম। ততদিনে একটা জন্তুর চামড়া ছাড়িয়ে গায়ে দেওয়ার মতো বানিয়ে নিয়েছিলাম। রাতের ঠান্ডাটাও গা শোয়া হয়ে গিয়েছিল। তবে কোনো মানুষের দেখা পেলাম না। তবে আশা না ছেড়ে হেঁটেই যাচ্ছিলাম। মনে হচ্ছিল পেটের মধ্যে সবকিছু যেন ছিঁড়ে খাচ্ছে। যত সময় এগোলো শরীর আরো খারাপ হতে থাকলো। বমি হলেই রক্ত বেরিয়ে আসতো।
দুদিনের মধ্যে শরীর একেবারে ভেঙে পড়ল। বুঝতে পারলাম কাঁচা রক্ত মাংস সহ্য হয়নি, এসব তারই ফলাফল। বেশ বুঝতে পারতাম প্রাণ আর বেশি দিন নেই। আমি প্রায় মাটিতে মিশে গেছি। যা হোক করে দু চোখ খুলতাম, বেশিরভাগ সময় অজ্ঞান হয়ে থাকতাম। মাঝে মধ্যে অদ্ভুত সব স্বপ্ন দেখতাম। কখনো অ্যালবার্টের ডাক স্পষ্ট শুনতে পেতাম। সে আমাকে বলতো, ওঠো ওঠো বন্ধু, তোমাকে বাঁচতেই হবে, ওঠো। তড়িঘড়ি চোখ খুলতাম, দেখতাম কোথাও কেউ নেই। কষ্টে যন্ত্রণায় আবার দু চোখ বুজে যেত। দিনের হিসেব ভুলে গিয়েছিলাম। এমনই একদিন দিনের বেলা হঠাৎ জ্ঞান এলো অ্যালবার্টের ডাকে। যথারীতি চোখ খুলে দেখলাম একদিকে ধুধু মরুভূমি, অন্যদিকে ঘন জঙ্গল, কিন্তু অ্যালবার্ট কোথাও নেই। দৃষ্টি একেবারে ঝাপসা হয়ে গিয়েছিল। তবু যেন মনে হলো কালো বিন্দুগুলো আসলে কয়েকজন মানুষ। তারা আমার দিকেই এগিয়ে আসছে। অল্পক্ষণ বাদে স্পষ্ট দেখলাম সেগুলো সত্যিই মানুষ। আমার মন আনন্দে ভরে উঠল। আমি হাত তুলে চিৎকার করে তাদের ডাকতে চাইলাম, কিন্তু গলা থেকে এতটুকু শব্দও বেরোলো না, আর হাতও উঠল না। উল্টে আমি আবার জ্ঞান হারালাম। মানুষগুলো ছিল ওই দ্বীপের বাসিন্দা। অসভ্য হলেও তারা কিন্তু এতটুকু হিংস্র ছিল না। তাই তারা আমায় তুলে নিয়ে গিয়ে সেবা করে সারিয়ে তুলেছিল। প্রায় 1 মাস সময় লেগেছিল সেরে উঠতে। আমার ভাষা না বুঝলেও ওরা বুঝেছিল আমি সভ্য জগতের মানুষ। ওরা নৌকোয় করে আমাকে একটা অস্ট্রেলিয়াগামী জাহাজে তুলে দিয়েছিল। সকলেই আমার কথা বিশ্বাস করেছিল। ওই জন্তুটা সম্পর্কে জানতে পেরেছিলাম, স্মিলোটন। প্রায় 10,000 বছর আগে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণী। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন পৃথিবীর কোনো অজ্ঞাত কোণায় সেই প্রাণী এখনো আছে। আমি তেমনই একটা কোণায় ওই প্রাণী দেখেছিলাম। জাহাজের ক্যাপ্টেন ভালো মনের মানুষ ছিলেন। অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি আমায় ভালো করে চিকিৎসা করালেন। সম্পূর্ণ সুস্থ হতে আরও 1 মাস সময় লেগেছিল। তারপর তিনি একটা ভারতগামী জাহাজে আমাকে তুলে দিয়েছিলেন। বাড়ি ফিরতেই মা ছুটে এসে জড়িয়ে ধরেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন, আর কোথাও কখনো আমাকে ছেড়ে যাবি না। বাবা দাদা তো আমার কথা শুনে একেবারে হতভম্ব। এই অভিজ্ঞতা না লিখে রাখলে আমি মরেও শান্তি পেতাম না। যদি বই হিসেবে প্রকাশ করতে পারি, তাহলে আমার স্বর্গগত সাহসী বন্ধু অ্যালবার্ট পিটারসনকেই উৎসর্গ করব। শুনছিলেন লেখক সাগর ঘোষের কলমে মৃত্যুদ্বীপের সন্নিকটে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।